যায় 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 একে পায় যায় যায় ফির না পায়। রাজা রানী ঠিক আছে, আমরা কফ নিয়ে কথা বলবো আজকে। কফ ইজ দ্য মোস্ট ফ্রিকুয়েন্ট সিমটমস অফ দ্য রেসপিরেটরি ডিজিজ, আমরা জানি। তো এখানে কফের কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যেমন এখানে একটা কথা বলা আছে, দ্য এক্সপ্লোসিভ কোয়ালিটি অফ নর্মাল The explosive quality of normal cough is lost in patient with respiratory muscle paralysis or vocal cord palsy। মানে এই যে আমরা কাশি এই যে একটা এক্সপ্লোসিভ ক্যারেক্টার আছে, এটা লস হয় ভোকাল কর্ড প্যারালাইসিসে মেইনলি। বিশেষ করে কোন পেশেন্টের ক্ষেত্রে এটা হয়? যারা ম্যালিগন্যান্সি পেশেন্ট, লাং কার্সিনোমার পেশেন্ট যারা, তাদের ক্ষেত্রে আমরা এটা খেয়াল করি। ভোকাল কর্ড প্যারালাইসিস হয় তাদের, এবং তারা হোর্সনেস অফ ভয়েস নিয়েও আসে। তারা হোর্সনেস অফ ভয়েস অফ নিয়ে আসে, এবং তাদের কপটা এক্সপ্লোসিভ ক্যারেক্টার না থাকার জন্য এরকম শোনা যায়, যেটাকে বোভাইন কপ বলে আর কি। এটা আমরা জানলাম। এর সাথে ইম্পর্টেন্ট হলো স্পুটাম প্রোডাকশন। স্পুটাম প্রোডাকশন কফের সাথে ইম্পর্টেন্ট। স্পুটাম অ্যাকিউট এবং ক্রনিক কফ দুই ক্ষেত্রেই আমরা পেতে পারি, এবং স্পুটাম সাধারণত ইন্ডিকেট করে যে রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন। এটিওলজি: acute transient cough is most commonly caused by viral tracheobronchial ইনফেকশন। এই যে আমরা যে কফগুলো মেইনলি ডিল করি, পেশেন্টের যে কফগুলো ডিল করি, এবং আমরা নিজেরা যে কফগুলোতে আক্রান্ত হই, অ্যাকিউট কফ। অ্যাকিউট কফ বলতে 2 সপ্তাহ বা 3 সপ্তাহের কফ, সাধারণত এটা 7 দিনেরই বেশি হয়। তো অ্যাকিউট ট্রানজিয়েন্ট কফ সাধারণত ভাইরাল ব্রঙ্কিও ব্রঙ্কিও ট্রাকিয়াল ট্রাক বা ট্রাকিও ব্রঙ্কিয়াল ট্রাকের ইনফেকশনের জন্য হয়, ন্যাসাল ড্রিপের জন্য হয়, পোস্ট ন্যাসাল ড্রিপ। এবং এই কফটা এখান থেকে হয়, এখানে একটা ইরিটেশন হয়। সো একটা ভাইরাল ইনফেকশনের কারণে হতে পারে, কারোর সাইনোসাইটিস থাকলে, নেজাল কনজেশন থাকলে, ওটা পোস্ট নেজাল ড্রিপের কারণে হতে পারে। তারপর আর কি কারণ হতে পারে? ফরেন কোনো বডি যদি ইনহেল করে কেউ খাওয়ার সময় কিংবা অন্য কোনো সময়, সেক্ষেত্রে একটা ভায়োলেন্ট কফিং সে সময় কিন্তু আমরা পাই। ওকে, এটা আমরা মনে রাখবো। পেশেন্ট উইথ ক্রনিক কাপ প্রেজেন্ট মোর অফ এ চ্যালেঞ্জ অ্যান্ড শুড বি অ্যাসেসড উইথ হিস্ট্রি, ফিজিক্যাল এক্সামিনেশন, চেস্ট এক্সরে অ্যান্ড লাং ফাংশন স্টাডি। বলছি, যাদের ক্রনিক কাপ আছে তাদের ক্ষেত্রে আমরা একটা চেস্ট এক্সরে করতে দিই এবং লাং ফাংশন টেস্ট করতে দিই। In context of normal respiratory tract infection in examination and investigation, extrathoracic cause of cough need to be excluded। যেমন পোস্ট নাসাল ড্রিপ থাকতে পারে, জার্ট থাকতে পারে, এসি ইনহিবিটরের জন্য কফ থাকতে পারে। এই যে এখানে 3টা জিনিস, কফ ভেরিয়েন্ট অ্যাজমা থাকতে পারে। এগুলো আমাদের একটু মনে রাখতে হবে। দেখেন, হোয়াট আর দ্য নন রেসপিরেটরি কজেস অফ কফ? হোয়াট আর দ্য নন রেসপিরেটরি কজেস অফ কফ? এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। একটা হলো জার্ট, জার্টের কারণে হতে পারে। তারপর একটা হলো সাইনাস ডিজিজ, সেটার কারণে হতে পারে। আর একটা হলো এসি ইনহিবিটরের কথা তো বললাম। আর আরেকটা কারণে হতে পারে, যদি ওটা রেসপিরেটরি ডিজিজের মধ্যেই আনা যায়, সেটা হলো কফ ভেরিয়েন্ট অ্যাজমা। ঠিক আছে, সো নন জিআইটি কজের, নন রেসপিরেটরি কজেস অফ কফের মধ্যে মেইনলি মনে রাখবেন পোস্ট নাজাল ড্রিপ এবং জার্ড এবং এসি ইনহিবিটর, এখানে কিন্তু এই কথাই বলা আছে। আর কফ খুবই ডিস্ট্রেসিং যে কাপ, ড্রাই কাপ, এটা আমরা পেতে পারি খুবই ডিস্ট্রেসিং ড্রাই কাপ।
এটা আমরা পেতে পারি ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজে, যেটাকে পালমোনারি ফাইব্রোসিস বলে। যেটা ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ সেটাই ডিপিএলডি বা ডিফিউজ পালমোনারি লাং ডিজিজ, আর সেটাই পালমোনারি ফাইব্রোসিস। এটা মনে রাখেন যে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজেও বা পালমোনারি ফাইব্রোসিসও ডিস্ট্রেসিং কফ হয়, এবং এই কফের পেশেন্টদের এর সাথে আমরা কি পাই, ইনস্পিরেটরি ক্র্যাকেলস, ওই যে প্রথম পৃষ্ঠাতে আমরা পড়ে এসেছিলাম। আরেকটা কজ আছে ভাই, যে পালমোনারি ইওসিনোফিলিয়া যেটা। হ্যাঁ, পালমোনারি ইওসিনোফিলিয়াতেও এই আমরা পেতে পারি, হেলমিনথি কি দিল? হেলমেনথিয়াসিস এর জন্য। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা পেতে পারি। কফের কজগুলো, কমন কজগুলো একটু দেখবেন। আমার মনে হয় না এটা বোঝানোর কিছু আছে। কিছু কিছু কফের কিছু কার্ডিনাল ফিচার আছে, এটা দেখবেন। যেমন ব্রঙ্কাইটিস এবং ক্রনিক পালমোনারি ডিজিজের ক্ষেত্রে ড্রাই অর প্রোডাক্টিভ কাফ হতে পারে, কিন্তু এই কাশিটা সকালবেলা ওটস থাকে, ওটস ইন দ্য মর্নিং। অ্যাজমার ক্ষেত্রে এটাও ড্রাই কাফ তৈরি করে, ওটস অ্যাট নাইট। তার মানে অ্যাজমা এবং সিওপিডি দুটোর কফের যদি কফের যদি ডিস্টিংশনের কথা বলি, তাহলে ব্রঙ্কাইটিস বা সিওপিডিতে ড্রাই প্রোডাক্টিভ দুটোই হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে প্রোডাক্টিভ হয়, কিন্তু এটা ওটস ইন মর্নিং। আর অ্যাজমার ক্ষেত্রে ড্রাই কাফ হয় এবং ওটস ইন নাইট বা ওটস অ্যাট নাইট। লাং প্যারেনকাইমার যে কজগুলোর জন্য কাফ হয়, এর মধ্যে টিউবারকুলোসিস, এখানে প্রোডাক্টিভ হয়, কোনো কোনো সময় হেমোক্রাইসিস থাকে। নিউমোনিয়ার ক্ষেত্রে প্রথমে ড্রাই থাকে কিন্তু পরে প্রোডাক্টিভ হয়ে যায়। ব্রঙ্কিয়াক্টিসিস অলওয়েজ প্রোডাক্টিভ। যদি বলা হয় প্রোডাক্টিভ কজের কফের কারণ কি, এক নম্বরে ব্রঙ্কিয়াক্টিসিস আসবে। ঠিক আছে। প্রোডাক্টিভ চেঞ্জ ইন পাশ্চার ইনডিউস পুটাম প্রোডাকশন, অর্থাৎ যার এই সাইডে ব্রঙ্কিয়াক্টিসিস হয়েছে, সে যদি এইভাবে কাশি দেয় তখন আরো বেশি কাপ প্রোডাকশন হবে। পালমোনারি ইডেমাতে সাধারণত মানুষ যখন শুয়ে থাকে টান টান হয়ে, তখন এই কাশিটা হয়। ঠিক আছে, এটা আমরা মাথায় রাখবো। আর ইন্টারস্টিশিয়াল ফাইব্রোসিস অর্থাৎ পালমোনারি ফাইব্রোসিসে আমরা যে কাশিটা পাই সেটা হলো ড্রাই অ্যান্ড ডিস্ট্রেসিং, এটা মনে রাখবেন। এসি ইনহিবিটরের জন্য ড্রাই কফ পাই। এখান থেকে আর কিছু লাগবে না। ক্রনিক এক্সারশনাল ব্রেথলেসনেস। ক্রনিক এক্সারশনাল ব্রেথলেসনেস বলতে আমরা কি বুঝি, যে আমরা যখন এক্সারশনে থাকি, চলাফেরা বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি, তখন সাধারণত এক্ষেত্রে ব্রেথলেসনেস হবে। এমনিতে রেস্টিং কন্ডিশনে সাধারণত ব্রেথলেসনেস হয় না। ঠিক আছে, ক্রনিক এক্সারশনাল ব্রেথলেসনেস বলতে এটাই বোঝায় যে যখন আমরা হাঁটা চলা করি, কোনো এক্সারসাইজ বা এক্সারশনে থাকি, তখন এই কফটা হয় না, তখন এই ব্রেথলেসনেসটা হয়। রেস্টিং টাইমে এই ব্রেথলেসনেস হয় না। সো ইন সিওপিডি there is fixed structural limit to maximum ventilation and a tendency of progressive hyperinflation during exercise. Breathlessness is apparent mainly when walking, ঘুম থেকে ওয়াকিং, হ্যাঁ, অ্যান্ড পেশেন্ট ইউজুয়ালি রিপোর্ট মিনিমাল সিমটমস অ্যাট রেস্ট। অর্থাৎ এখানেও, আচ্ছা, ক্রনিক এক্সরশনাল ব্রেথলেসনেস মেইনলি আমরা কোথায় পাইছি বলেন তো? এটা মেইনলি হার্ট ফেইলিওরে হয়, মেইনলি হার্ট ফেইলিওরে হয়। এছাড়া সিওপিডি তো আমরা এটা দেখতে পারি, সিওপিডিতেও দেখতে পারি যে যখন হার্টে ডাটে তখন সে এটা ফিল করে। আর অ্যাজমার ক্ষেত্রে কি হয়, রাতে ব্রেথলেসনেসটা বেশি হয়, এবং অনেক সময় দেখা যায় ব্রেথলেসনেস এর কারণে ঘুম ভেঙে গেছে, সারা লাং ফিল্ডে সাই সুই সাউন্ড হচ্ছে, হুইজ হচ্ছে। অর্থোপনিয়া, অর্থোপনিয়াটাও কিন্তু হার্ট ফেলিওরে আমরা বেশি পাই। অর্থোপনিয়া মানে হলো যদি কমপ্লিটলি কেউ লাই ডাউন করে থাকে টান টান হয়ে, তখন ব্রেথলেসনেসটা বেশি হয়। তো অর্থোপনিয়া একটা হতে পারে সিওপিডিতে, আর একটা হার্ট ডিজিজে। এটুকু আমরা মনে রাখবো। হাউ মাচ ক্যান ইউ ডু অন এ গুড ডে, এই যে এইটা খেয়াল করেন। গ্র্যাজুয়াল প্রোগ্রেসিভ লস অফ এক্সারসাইজ ক্যাপাসিটি ওভার মান্থস টু ইয়ার উইথ কনসিস্টেন্ট ডিসাবিলিটি ওভার ডেজ ইজ টিপিক্যাল ফাইন্ডিং অফ সিওপিডি। সো এটা মনে রাখবেন যে যত দিন যাবে তত তার এক্সারসাইজ করার ক্যাপাবিলিটিটা কমে যাবে। প্রোগ্রেসিভ, যত দিন যেতে থাকবে তত তার এক্সারসাইজ করার ক্যাপাবিলিটি কমে যাবে। ঠিক একইভাবে আর এক ক্ষেত্রে
যদি এর সাথে দেখেন যে ড্রাই কাপ আছে, এরকম প্রোগ্রেসিভ ব্রেথলেসনেস, দিনের যত দিন যাচ্ছে তত ব্রেথলেসনেস বাড়তেছে, সাথে ড্রাই কাপ, তাহলে আবার এটার হয়ে যাবে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ। তাহলে এটার আবার ডায়াগনোসিস হয়ে যাবে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ। তো এটা একটু আমরা খেয়াল রাখবো যে একটা পেশেন্ট প্রোগ্রেসিভ ব্রেথলেসনেস নিয়ে আসলো কিন্তু ড্রাই কাপ সাথে অ্যাসোসিয়েটেড, তাহলে আমরা একটু লাং ফাইব্রোসিসের কথাটাই বেশি মাথায় রাখবো। Relentless progressive breathlessness that is also present at rest, often accompanied by dry cough, suggests interstitial lung disease. এই যে পালমোনারি ফাইব্রোসিস বা ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজের যে ব্রেথলেসনেস প্যাটার্ন, এটা দেখে কিন্তু আপনাকে এসবিএ চিনতে হবে। রিলেন্টলেস প্রোগ্রেসিভ ব্রেথলেসনেস, ইভেন রেস্টিং কন্ডিশনে যে যখন থাকবে তখন এটা হবে, এবং ড্রাই কাপ, এটা সাজেস্ট করে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ। সারাক্ষণ কাশতেই থাকবে, কাশতে কাশতে চোখ লাল হয়ে যাবে, ঠিক আছে, চোখ লাল থাকবে কাশতে কাশতে, অনেক সময় কাশতে কাশতে সাব কনজাংটিভাল হেমোরেজ পর্যন্ত হয়ে যায় পেশেন্টের, ঠিক আছে। এবং রেস্টিং কন্ডিশনেও তার একই জিনিস হচ্ছে। এটা হলো ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজের ই। এখান থেকে আর কিছু লাগবে না। ডু ইউ হ্যাভ আদার সিমটমস অ্যালং উইথ ব্রেথলেসনেস? দেখেন, ওই যে আমরা সাইকোজেনিক হাইপার ভেন্টিলেশনের পেশেন্ট পাই না, যেটাকে আমরা এইচসিআর বলি, সাইকোজেনিক হাইপার, জি ভাই। ওই ক্ষেত্রে দেখা যায় পেশেন্টের যে কমপ্লেনটা থাকে, ওদের কমপ্লেন থাকে, "আহ, আমি শ্বাস নিতে পারতেছি না, আমি শ্বাস নিতে পারতেছি না।" এরা শ্বাসকষ্ট হচ্ছে সাধারণত বলে না, এরা বলে আমি শ্বাস নিতে পারতেছি না। অর্থাৎ তারা ডিপ ব্রিদিং নিতে পারে না, তাদের রেসপিরেটরি রেট বেড়ে যায়, এরকম হয়, হ্যাঁ। প্যানিক অ্যাটাকে হয়, ঠিক আছে, প্যানিক অ্যাটাকে হয়। কখনো যদি প্যানিক অ্যাটাক হয় কোনোদিন কারো, তাহলে বুঝতে পারবেন যে কিরকম লাগে। দিস ইজ ভেরি ব্যাড। যত ভালো, মানে কনফিডেন্ট মননের মানুষ আপনি হন, কখন আপনার প্যানিক অ্যাটাক হতে পারে, ক্ষেত্র বিশেষে ওটা ফেস করলে, কোনো অ্যাডভার্সিটি ফেস করলে, এবং তখন এটা ফিল হয় খুব বাজে একটা ফিলিংস, লাইক ইউ আর গোয়িং টু ডাই নাও, হ্যাঁ, মানে মনে হয় যে আমি কখন রিলিফ পাবো এখান থেকে, এই সিমটমস থেকে। সো এই সময় আই ক্যানট গেট ডিপ ইন আ ব্রেদ ইন, আর টিপিক্যাল ফাইন্ডিং অফ ব্রেদিং প্যাটার্ন ডিসঅর্ডার ইন কেস অফ ফাংশনাল ব্রেথলেসনেস। এবং যখন সে রেসপিরেটরি রেট বাড়ায় দেয়, তখন কি হচ্ছে, বডি থেকে বেশি বেশি কার্বন ডাই অক্সাইড কিন্তু বাইরে বের হয়ে যাচ্ছে। সো এখানে রেসপিরেটরি অ্যালকালোসিস ডেভেলপ করে, রেসপিরেটরি অ্যালকালোসিস ডেভেলপ করলে পেশেন্টের হাইপোক্যালসিমিয়া ডেভেলপ করতে পারে। ওকে, হাইপোক্যালসিমিয়া। আর হাইপোক্যালসিমিয়া যদি ডেভেলপ করে, সেক্ষেত্রে ডিজিটাল এবং পেরিওরাল প্যারাস্থেসিয়া আমরা পেতে পারি কিন্তু হাইপোক্যালসিমিয়া। এটা আমরা একটু খেয়াল রাখবো। কার্পো কার্পোপ্যাডাল স্পাজম পেতে পারি। এবং কারো ফাংশনাল হাইপার ভেন্টিলেশন আছে কিনা এটা জানার জন্য আমরা যে এক রকমের কোশ্চেনিয়ার ইউজ করি, সেই কোশ্চেনিয়ারের নামটা মনে রাখবেন, নিজমেজেন কোশ্চেনিয়ার। নিজমেজেন কোশ্চেনিয়ার, এটা আমরা ইউজ করে থাকি। এবং এই ক্ষেত্রে যাদের ফাংশনাল হাইপার ভেন্টিলেশন আছে, আমরা যদি আর্টেরিয়াল ব্লাড প্রেশার, মানে এবিজি যেটাকে বলা হয়, এটা যদি করি, তাহলে আমরা পাবো হলো রেসপিরেটরি অ্যালকালোসিস, কার্বন ডাই অক্সাইড লেভেল উইল বি লো, পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন উইল বি নর্মাল অর হাই, অ্যান্ড দেয়ার উইল বি অ্যালকালোসিস। এই যে এটা একটু মনে রাখবেন যে ফাংশনাল হাইপার ভেন্টিলেশনে আমরা কি পাই এবিজিতে, হাই PO2, লো পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাই অক্সাইড অ্যান্ড অ্যালকালোসিস। এটা কেন হয় বলেন তো? পেশেন্টকে অভিনয় করে? না, বেশি হাইপার ভেন্টিলেশন হলে তো কার্বন ডাই অক্সাইড গুলা বের করে দিতেছে। না, সবই ঠিক আছে। এই যে বেশি হাইপার ভেন্টিলেশন যে হয়, এই যে পেশেন্ট এইচসিআর নিয়ে আসে, এটা কেন হচ্ছে? এটা কি পেশেন্ট অভিনয় করতেছে?
আসলে তো নিজে সে কোনো ভয়ে এরকম করে বা কোনো টেনশন নিয়ে করে, পরবর্তীতে তো ওই যে হাইপোক্যালসিয়ামিক টিটানি হয় আর কি। মানে আমি যেটা আপনাদের বলতে চাচ্ছি এটা মাথায় রাখবেন। অনেকে আমরা মনে করি পেশেন্ট অভিনয় করতেছে, ফাংশনাল মানে মনে হয় অভিনয়। ব্যাপারটা কিন্তু তা না। ব্যাপারটা কিন্তু তা না, হ্যাঁ। আমি বললাম, এটা 95% ডাক্তারদের ধারণা এটা, যে এইচসিআর এ পেশেন্ট অভিনয় করতেছে ইচ্ছা করে। অভিনয় করে যেটা, সেটা কিন্তু না, ফাংশনাল ডিজিজ না, ওটাকে কি বলে, ম্যালিঙ্গারিং। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবেন। সো যে পেশেন্টটা ফাংশনাল, হলো যে আপনি কোনো একটা প্রেজেন্টেশন নিয়ে আসছে, কিন্তু আপনি স্ট্রাকচারাল ভাবে কিংবা অন্য কোনো ডিজিজ প্রসেস দিয়ে ওটাকে এক্সপ্লেন করতে পারতেছেন না, অর্থাৎ অ্যানাটমিক্যালি ফিজিওলজিক্যালি হি ইজ ওকে, তার কোনো সিভিয়ার ডিজিজ নাই। ব্যাপারটা এরকম। এখানে যেটা হয়, আপনি যখন কোনো একটা বাজে কন্ডিশন ফেস করতেছেন, তখন আপনার মধ্যে অনেক সময় সিম্প্যাথেটিক হাইপার অ্যাক্টিভিটি হয়। সিম্প্যাথেটিক হাইপার অ্যাক্টিভিটি আপনার রেসপিরেটরি রেট বাড়ায় দেয়, হার্ট রেট বাড়ায় দেয়। সো ইউ উইল ফেস দিস discomforting symptoms like palpitation, breathlessness। ঠিক আছে, সো দিজ আর, এটা আপনাদের মাথায় এখন থেকে আর রাখবেন না। যারা আছে তাদেরকে সহানুভূতি দিয়েই দেখতে হবে। এটা বলা যাবে না যে আপনার পেশেন্টের কিছু হয় নাই, এটা ঠিক হয়ে যাবে, এমনি ও অভিনয় করতেছে। আমি এরকম ডক্টরও দেখছি। মানে আমরা সত্যি একটা কথা বলি যে আমরা যে কি বাজে লেভেলের ডক্টর, যেমন আমাদের রোগীরা বাজে, যেমন ইঞ্জিনিয়াররা বাজে, যেমন অ্যাডমিন বাজে, আমরা খুবই বাজে লেভেলের ডক্টর ঠিক একইভাবে। ঠিক আছে, আমরা খুবই বাজে লেভেলের ডাক্তার। তো এটা কখনো করবেন না। এটাকে যখন এক্সপ্লেইন করতে হবে, আমার ছোট শালি প্রতিবার পরীক্ষায় রেজাল্ট খারাপ করে শ্বশুরের বকা খাওয়ার পর এরকম হয়, হ্যাঁ এটা হতে পারে। ওই ভাই যখন ক্লিনিক্যালি কার্পোপেটাল স্পাজম বা পেরিওরাল স্পাজম দেখতে পারবো, তখন কি আমরা আইবি ক্যালসিয়াম গ্লুকোনেট দিব, নাকি ওয়েট করে আমরা আগে করব? কিচ্ছু দিবেন না, ওকে ও রেসপিরেটরি রেট কম, মানে কন্ট্রোলে চলে আসলে ওর ঠিক হয়ে যাবে। অনেক সময় তো আমরা ভাই সেডিল দিয়ে কন্ট্রোল করতে চাই। হ্যাঁ, সেডিল দেওয়া যেতে পারে। আমরা সেডিল আইএম দিয়ে কন্ট্রোল করি, কিন্তু আমি বললাম যে এরকম স্পাজম যদি দীর্ঘক্ষণ থাকে, তাহলে কি আমরা ওই দীর্ঘ- ক্যালসিয়াম লেভেল না করে গ্লুকোনেট দিতে পারবো কিনা? আম এটা প্র্যাকটিস না, এটা ইউজুয়াল প্র্যাকটিস না, আমি কাউকে কখনো মানে কোনো টেক্সটে কখনো দেখি নাই। ঠিক আছে, এটা কোনো, এই পেশেন্টের কি ক্যালসিয়ামের কোনো ডেফিসিয়েন্সি থাকে? না, বাইরে এটা ট্রানজিয়েন্ট একদম। ঠিক আছে, এখানে কোনো ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি থাকে না। আপনি আবার ব্রেদিং প্যাটার্ন নর্মাল করে ফেলবেন, ঠিক হয়ে যাবে। পেশেন্টকে খুবই এমপ্যাথেটিক ভাবে সামনে আসতে হয়, বলতে হয় জানি আপনার কষ্ট হচ্ছে, আপনি একটা কাজ করেন, আপনি শ্বাস নিয়ে 1 2 3 4 গুনে তারপরে শ্বাস ছাড়েন, শ্বাস নিয়ে 1 2 3 4 গুনেন তারপরে ছাড়েন ছাড়েন, এভাবে 1 2 মিনিট করলে এইগুলা লোকে তো কথাই বলা যায় না, আশেপাশে যে পার্টি আসে এরা চিন্তা করে আমার রোগী কি হইতাছে না হইতাছে, এই এটাই practice ঝামেলা। করতে পারবেন। এইটুকু না করতে পারলে তো ডক্টর না। আমি এইসব 20 জনের ক্রাউড আমি কন্ট্রোল করতে পারবো, হ্যাঁ, কপাল খারাপ থাকলে আলাদা কথা। আমি জাস্ট দেখবো যে ওখানে নেতাকে, নেতাকে আমি বলবো যে একটু সাইড করবো, ওনাকে একটু সাইড করবো, সাইড করে নিয়ে বলবো যে আচ্ছা, এই যে আপনারা তো আসছেন, আমরা জানি সবাই আপনারা ব্যাপারটা নিয়ে কনসার্ন, যে কোনো কিছুতে আমি সবচেয়ে নেতা গোছের যে মনে হইতেছে তারে আলাদা করে বলবো যে আহ এখানে যারা আসছে আমার তো মনে হচ্ছে যে আপনি বোধহয় সবচেয়ে বেশি রেসপন্সিবিলিটি নিয়ে আসছেন, আপনাকে সবচেয়ে বুঝদার মনে হচ্ছে, তাই আপনাকে বলতেছি। ওনার মধ্যে তো এই প্যানিক অ্যাটাক হচ্ছে, এই অ্যাটাক হচ্ছে, তো এত পেশেন্ট যদি সামনে পাশে থাকে, ওনার জন্য আরো ডিসকমফোর্টিং হবে। এত মানুষ যদি পাশে থাকে, ওনার অক্সিজেন অ্যাভেলেবিলিটির প্রবলেম হবে।
আমি আপনাকে এই জন্য বলতেছি যে আপনাকে সবচেয়ে বুঝদার মনে হচ্ছে, এখানে আপনি আমাকে ক্রাউডটা কমাতে হবে। এই যে আমি ওকে একটা পজিটিভ দিলাম যে ও সবচেয়ে বুঝদা, ওর সবচেয়ে রেসপন্সিবিলিটি, তখন ও নিজেই যে পেশেন্ট পার্টি আছে ক্লিয়ার করে বাইরে পাঠিয়ে দিবে। মাঝে মাঝে আমরা এটা করি। সে যা অবশ্য আবার গার্ডের দায়িত্ব করে, কাউরে ঢুকতে দেয় না। সো নিয়ম আছে, আমার তো মনে হয় আসলে সাটেল কিছু আইকিউ বা ওই ক্ষেত্রে লাগে, না হলে বাংলাদেশে ডাক্তারি করতে পারবে না। এই যে যত উল্টাপাল্টা কাজগুলো হয়, মানে এসব ইনসিডেন্টস হয়, এগুলো ম্যাক্সিমাম হয় হলো উম, উম, কেউ মাইন্ড করবেন না, লেডি ডাক্তারদের সিচুয়েশন বুঝতে না পারার সমস্যার কারণে। ঠিক আছে, ক্রাউড কন্ট্রোল করা যায়। ক্রাউডে যারা আসে তাদের আইকিউ আপনার থেকে কম বেশি না। যার আইকিউ বেশি সে রুল করতে পারে, সে কন্ট্রোল করতে পারে। একটু নার্সিসিস্ট টাইপ কথা হয়ে যাচ্ছে, বাট দিস ইজ ট্রু। আপনি যখন হসপিটাল আছেন, ওটা আপনার সেটিং, আপনি ওখানে কিং, তো আপনি কেন কন্ট্রোল করতে পারবেন না? যত ভায়োলেন্ট পেশেন্ট আসুক কন্ট্রোল করা যায়, পেশেন্ট পার্টি আসলে কন্ট্রোল করা যায়। আচ্ছা, যাই হোক, pleurotic chest pain in patient with chronic breathlessness, particularly if it occurs in more than one site over time, should raise suspicion of thromboembolic disease, which can occasionally present as chronic breathlessness। অর্থাৎ পালমোনারি থ্রম্বোএম্বোলিজমের কথা বলছে। এক্ষেত্রে প্লুরোটিক চেস্ট পেইন থাকে, প্লুরোটিক চেস্ট পেইন থাকে with chronic breathlessness, particularly if it occurs in more than one site over time, should raise suspicion of thromboembolic disease, which can occasionally present as chronic breathlessness। আচ্ছা, তার মানে হলো ব্রেথলেসনেস এর সাথে যদি প্লুরোটিক চেস্ট পেইন এর কথা থাকে, এই দুটো জিনিস, ব্রেথলেসনেস সাথে প্লুরোটিক চেস্ট পেইন, তাহলে আমার ডায়াগনোসিস হয়ে যাবে হলো পালমোনারি থ্রম্বোএম্বোলিক ডিজিজ বা পালমোনারি এম্বোলিজম। এটা খুব ইম্পর্টেন্ট, এখানে 3টা স্টার দেওয়া আছে। মর্নিং হেডেক is an important symptom in patient with breathlessness, as they may signal the onset of carbon dioxide retention। ওকে, এটা একটু মনে রাখেন যে ব্রেথলেসনেস এর সাথে যদি মর্নিং হেডেক থাকে, এটা মিন করে হলো হাইপার ক্যাপনিয়া, কার্বন ডাইঅক্সাইড রিটেনশন। তো এই কার্বন ডাইঅক্সাইড রিটেনশন ডিজিজ গুলোর মধ্যে কি কি আছে? সিওপিডি আছে, আর এদিকে আছে হলো কাইফোস্কোলিওসিস এবং মাসকুলার ডিস্ট্রফিস। কাইফোস্কোলিওসিস অ্যান্ড মাসকুলার ডিস্ট্রফিস, এরা কার্বন ডাই অক্সাইড রিটেনশন করে এবং সকালে ঘুম থেকে ওঠার পরে মাথা ব্যথার কথা বলে। বলেন তো, হিস্টেরিয়া কথাটা কোথা থেকে আসছে? এটারও তো হিস্টেরিক কনভার্সন রিয়াকশন বলা হয়, HCR। হিস্টেরিয়া কথাটা কোথা থেকে আসছে? গ্রিক কোনো কিছু হবে হয়তো বা। হ্যাঁ, গ্রিক কোনো কিছু। আপনারা হিস্টেরেক্টমি হিস্টেরেক্টমি করেন, আর ওই এক ভাই বলছে হিস্ট্রিয়াল ইউটেরাস থেকে। ইউটেরাস থেকে আসছে। অর্থাৎ এটা ফিমেলদের যে একটা ডিজিজ, এবং এটার সাথে যে মেনস্ট্রুয়াল কোনো একটা কিছুর সম্পর্ক আছে, এটা তারা মিন করছে। এবং আগে মনে করা হতো যে ফিমেল অর্গাজম যদি করানো হয়, মানে ফিমেলদের অর্গাজম যদি হয়, ইনডিউস করা যায়, তাহলে হিস্টেরিয়ার একটা ট্রিটমেন্ট পারপাস এটা সেট করবে। এবং 19th সেঞ্চুরির যারা ছিলেন ওনারা এটা করতেন, ইনডিউস করতেন, উইথ হ্যান্ড অর্গাজম ইনডিউস করতেন। এবং এই হিস্টেরিয়া নিয়ে সবচেয়ে বেশি কাজ করছে যে ডক্টর, তার নাম জানেন? সিগমুন্ড ফ্রয়েড। সিগমন্ড ফ্রয়েড। ঠিক আছে। কজেস অফ ব্রেথলেসনেস 3টা স্টেপ। কার্ডিওভাস্কুলার কজ, এখানে এখানে দেখেন 3 ধরনের কোশ্চেন আসতে পারে, অ্যাকিউট ডিসনিয়া আর ক্রনিক এক্সারশনাল ডিসনি। এখন দেখেন অ্যাকিউট ডিসনিয়ার কজের মধ্যে আবার এখানে লেখা আছে ডিনোটস এ কমন কজ। সো যাদের নামের পাশে
স্টার চিহ্ন দেওয়া আছে, তারা হলো কমন কজ অফ অ্যাকিউট ডিসনিয়া আর কমন কজ অফ ক্রনিক ডিসনিয়া। তো প্রশ্ন এমসিকিউ কখনো এত বাজেভাবে আসতে পারে যে হঠাৎ কমন কজ অফ অ্যাকিউট ডিসনিয়া, আপনি সব পড়ে গেছেন, এই স্টার চিহ্নগুলো আপনি খেয়াল করেননি, সেক্ষেত্রে ঝামেলায় পড়ে যাবেন। সো যদি বলা হয় যে কমন কজ অফ অ্যাকিউট ডিসনিয়া, অ্যাকিউট পালমোনারি ইডেমার কথা আমাদের কার্ডিওভাস্কুলার চ্যানেল থেকে বলতে হবে, অ্যাকিউট সিভিয়ার অ্যাজমার কথা বলতে হবে রেসপিরেটরি চ্যানেল থেকে, অ্যাকিউট এক্সাজারবেশন অফ সিওপিডির কথা বলতে হবে, নিউমোথোরাক্সের কথা বলতে হবে, ভাইরাল নিউমোনাইটিসের কথা বলতে হবে, পালমোনারি এম্বোলাসের কথা বলতে হবে। ইএমআইও তো থাকার কথা ছিল ভাই। এমএআই তে কিন্তু ব্রেথলেসনেস হয় না। এমআই তে কিছুটা আছে। ভেস্কুলার ফেলিওর যখন হবে তখন পালমোনারি ইডেমা ডেভেলপ করে তারপরে ব্রেথলেসনেস হবে। এই যে অ্যাকিউট পালমোনারি ইডেমা, এএমআই কি বাই এনি চান্স ব্রেথলেসনেস করতে পারে? করতে পারে কিভাবে? ভেন্ট্রিকুলার ফাংশন ডেটোরিয়েশনের মাধ্যমে অ্যাকিউট পালমোনারি ইডেমা যদি ডেভেলপ করে। ওটা তো তাহলে সময় লাগবে। সময় লাগে না, হার্টের মাসেল মারা যাইতে 30 মিনিট সময় লাগে, খুব খারাপ ভাবে যদি ব্লক হয়। দেখেন এখানে আরেকটা কথা বলে দেয়, হোয়াট আর দ্য মেটাবলিক কজ অফ ব্রেথলেসনেস। কত রকমের ভাবে যে আটকানো যায় চিন্তা করতে পারবে না। এই যে মেটাবলিক কজেস অফ ব্রেথলেসনেস এর মধ্যে ডায়াবেটিক কিটোএসিড, মানে কজেস অফ অ্যাসিডোসিস অ্যাকচুয়ালি। অ্যাসিডোসিস হলে ওই যে আমাদের রেসপিরেটরি ট্র্যাক্ট কম্পেনসেশনের জন্য কি করে, হাইপার ভেন্টিলেশন করে। অর্থাৎ ভাই অ্যাসিডোসিস হলে অ্যাসিড কি করে, ওই যে আমাদের রেসপিরেটরি সেন্টার আছে না, ওটা স্টিমুলেট করে না কেমোরিসেপ্টর। ওই যে আমাদের রেসপিরেটরি যে ড্রাইভ আসে মেডুলা অবলঙ্গটা থেকে, তো এটা কোন ক্ষেত্রে স্টিমুলেটেড হয়, যদি পেশেন্টের সিএসএফ এ অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, তখন কেমোরিসেপ্টর সেটা পারসেপ্ট করে ভেন্টিলেশন বাড়ায় দেয়। তো যে কোনো অ্যাসিডোসিসে এই জন্য হাইপার ভেন্টিলেশন হয়, এবং এটা আবার কার্বন ডাই অক্সাইড বডি থেকে লস করায় দেয় ইনডিরেক্টলি, যার কারণে অ্যাসিডোসিসটা কম্পেনসেটেড হয়। সো মেটাবলিক কজেস অফ ব্রেথলেসনেস এর মধ্যে ডায়াবেটিক কিটোএসিডোসিস আছে, ডায়াবেটিক কিটোএসিডোসিস আছে, ল্যাকটিক অ্যাসিডোসিস আছে, ইউরেমিয়া আছে, ওভারডোজ অফ স্যালিসাইলেট আছে, ইথিলিন গ্লাইকল পয়জনিং আছে, এই যে সাইকোজেনিক হাইপার ভেন্টিলেশন, অ্যাংজাইটি আর প্যানিক রিলেটেড। তো এটা আশা করি আপনারা আজ থেকে মাথায় রাখবেন যে দিস লেডিস আর নট ফেকিং। ক্রনিক এক্সারশনাল ডিসনিয়া, ক্রনিক হার্ট ফেলিওর, মানে ক্রনিক এক্সারশনাল ডিসনিয়ার 1 নম্বর কারণ ক্রনিক হার্ট ফেলিওর। এই যে মায়োকার্ডিয়াল ইসকেমিয়া, ইসকেমিয়া, সিওপিডি, রেসপিরেটরির মধ্যে সিওপিডি অ্যাজমা, এরা এই দুইটাই মোট কমন। ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজের জন্য হতে পারে। আর যেগুলো আছে এগুলো আপনাদের মাথায় থাকবেও না, ক্রনিক পালমোনারি থ্রম্বোএমবোলিজম এক্সেট্রা। সিভিয়ার অ্যানিমিয়াতে হতে পারে, ওবেসিটিতে হতে পারে, ডিকন্ডিশনিং এর জন্য হতে পারে, এগুলো একটু মনে রাখবেন। তো ক্রনিক এক্সারশনাল ডিসনিয়ার মেইন দুটো কারণ হলো সিওপিডি, অ্যাজমা। ফ্যাক্টর সাজেস্টিং সাইকোজেনিক হাইপারভেন্টিলেশন, তিনটা স্টার। ইনএবিলিটি টু টেক ডিপ ব্রেথ, হ্যাঁ আমি শ্বাস নিতে পারতেছি না। ফ্রিকুয়েন্ট শাইং অ্যান্ড ইরিটেক ভেন্টিলেশন অ্যাট রেস্ট, এরকম। শর্ট ব্রেথ হোল্ডিং টাইম, এই জন্য আমি পেশেন্টকে কি বলি যে হ্যাঁ আপনার কষ্ট হচ্ছে, আপনি ভালো হয়ে যাবেন, আপনি শ্বাস নিয়ে 1 2 3 4 গুণে তারপরে ছাড়ার চেষ্টা করেন, তাহলে ব্রেথ হোল্ডিং টাইম বেড়ে যায়। এবং আরেকটা জিনিস আপনাদের শেখাই, সেটা হলো এটা নিয়ে বেশি কথা বলতেছে, এটার জন্য আবার আপনাদের রাগ হচ্ছে নাকি, এগুলো কিন্তু শেখা না দরকার। ভাই, এটা প্র্যাকটিক্যালি অনেক রুগী আসে। আমি তো রুগীরে বলি আপনি 1 মিনিট একটু চুপ থাকেন, আমি একটু পরীক্ষা করতেছি, চুপ রাখাই তখন একটু কন্ট্রোল করে। হ্যাঁ এটা একটা ভালোই, কিন্তু আপনি ব্রেথ হোল্ডিং এভাবে ছাড়া মেনটেন করতে পারবেন না। মানে 1 2 3 4 গোনেন, এবং আপনি কনফিডেন্ট হতে হবে। ঠিক আছে, রোগীর সামনে, রোগীর পেশেন্টের সামনে আপনাকে বোঝাতে হবে যে ইউ আর দ্য কিং হেয়ার। ঠিক আছে, তো ওই ক্ষেত্রে এটাকে আরো কারণ আছে, দেখেন আমি বলি। বলেন তো আমাদের
রেসপিরেটরি ট্র্যাক্ট যেটা আছে, রেসপিরেটরি রেট বাড়ায় কমায়, এগুলা কারা কমায়? রেসপিরেটরি রেট বাড়ানো কমানো অটোনমিক নার্ভাস সিস্টেম, সিস্টেমিক। রেসপিরেটরি সেন্টার যেটা। হ্যাঁ, অটোনমিক নার্ভাস সিস্টেম কন্ট্রোল করে না এটা? হুম। হ্যাঁ, যেমন সিম্প্যাথেটিক হাইপার ভেন্টিলেশন। হ্যাঁ। কিন্তু আপনি চাইলে 3 বার এরকম করে রেসপিরেটরি রেট বাড়িয়ে দিতে পারেন না ভলেন্টারিলি। হ্যাঁ, করা যায়। তার মানে অটোনমিক নার্ভাস সিস্টেম কন্ট্রোল করে এমন একটা সিস্টেম যেটা আপনি ভলেন্টারি কন্ট্রোল করতে পারেন, একমাত্র হলো রেসপিরেটরি মুভমেন্ট বা রেসপিরেটরি রেট। মানে অটোনমিক নার্ভাস সিস্টেম কন্ট্রোল করে সেম জিনিস আপনি ভলেন্টারি চাইলে ফেক করে কন্ট্রোল করতে পারেন। একমাত্র কোন জিনিসটা আছে? রেসপিরেটরি সিস্টেম। ঠিক আছে? সো আপনি যখন ব্রেথ হোল্ড করে রাখবেন, কেন বলে এই যে দেখবেন বিদেশের ইতে ওরা কি বলে যে হ্যাঁ, টেক এ ডিপ ব্রেথ, টেক এ ডিপ ব্রেথ বলে না যখন মানুষ প্যানিক হয়? ওটা কিন্তু ওদের কিন্তু ডাক্তার হইতে হয় না, ওদের কিন্তু সবাইকে শেখানো থাকে। সো আপনি যখন ওইটা কন্ট্রোল করতেছেন রেসপিরেটরি রেটকে, তখন কিন্তু আপনি অটোনমিক নার্ভাস সিস্টেমকে করতেছেন, ইনফ্লুয়েন্স করতেছেন। কারণ ব্রেথ হোল্ডিং করে যদি রাখেন, তার মানে কি আপনার বডিতে তখন সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি আপার হ্যান্ড না পেয়ে প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি আপার হ্যান্ড পাচ্ছে। তো আলটিমেটলি ওটার কারণে আপনার প্যালপিটেশনও কমে আসবে। বোঝা গেছে? তো এই যে কেন টেকে ডিপ ব্রেথ, টেকে ডিপ ব্রেথ এটা বলে, তো এটা খেয়াল রাখবেন, এটা মাথায় রাখবেন। শর্ট ব্রেথ হোল্ডিং টাইম, তারপর ডিফিকাল্টি ইন পারফর্মিং স্পাইরোমেট্রি মেজার, এটা স্পাইরোমেট্রি করতে পারবে না। আর নিজমেজেন কোশ্চেনিয়ার যেটা আছে, এটা সবসময় মনে রাখবেন, এখানে 26-এর উপর স্কোর থাকবে। রেস্টিং এন্টাইডাল কার্বন ডাই অক্সাইড লেভেল <4.5 থাকবে, কারণ কার্বন ডাই অক্সাইড সব ওয়াশ আউট হয়ে যাচ্ছে, রেসপিরেটরি অ্যালকালোসিস হচ্ছে, এবং তার কারণে ডিজিটাল এন্ড পেরিউরাল প্যারাস্থেসিয়া ডেভেলপ করবে। ভাই, নিজ মেজেন কোশ্চেনিয়ার এটা কি আমাদের পড়ানো হয়েছে নাকি এটা পড়ানো হবে বা কোনটা? আমাদের বইতে নাই, আমাদের বইতে নাই। তবে আপনি চাইলে যে কোনো, যদি আপনি ইতে সার্চ করেন, ও। ঠিক আছে, নেটে সার্চ করলে আপনি পেয়ে যাবেন কোশ্চেন। এটা মেবি সাইকিয়াট্রির কোন টপিকের ভিতরে পড়ায়। হুম। না, আমাদের বইতে নাই। আমাদের বইতে না, হয়তো বা যারা স্পেশালিটি করে তাদের জন্য আর কি। ওটা আপনি এমনি কিছু মানে স্কোর খুব একটা যে মানে আপনার পাওয়া যাবে না এরকম না, আপনি এখন না, সার্চ, আমি পাইছি ইতিমধ্যে, যে গুগলে সার্চ দিলাম, দেখলাম, পাইছি। আপনি ওটা করবেন, ওটা ফলো হুম। করবেন, দেখবেন চার্ট আছে। ঠিক আছে, এটা 4 পয়েন্ট, এটা 2 পয়েন্টের। রিসার্চ করতে গেলে এখন চল- পাঠন চল- করা বই। 40 হচ্ছে হাইয়েস্ট পয়েন্ট আর কি। দেখেন আমি একটা কথা বলি, এই যে আমরা এখানে মুখস্থ করি না এই স্কোর ওই স্কোর, ঠিক আছে, এগুলো কিন্তু বাইরের দেশে কোথাও মুখস্থ করে না, ওরা ওই চার্ট করে রাখে, এই চার্ট দেখে দেখে আপনি মেলান। ঠিক আছে? তো যেগুলো স্পোর্টস সিস্টেম আছে আমাদের দেশে, আমরা কি করি, মুখস্থ করি ওইটা। আরে ভাই, এটা তো স্কোর সিস্টেম লাগানোই আছে, এটা আপনি মুখস্থ করবেন কেন? ছোট ঠিক আছে। কালে তো আমরা এর রুটের মান মুখস্থ করতাম। হুম। আচ্ছা দেখেন, ফিঙ্গার ক্লাবিং নিয়ে কথা বলি। ফিঙ্গার ক্লাবিং এর মধ্যে যে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ ফিঙ্গার ক্লাবিং, এটাতে 3টা স্টার দেন। দেখেন ফিঙ্গার ক্লাবিং এর সবচেয়ে কমন কজ গুলো হলো থোরাসিক, 80%। 3টা স্টার দেন। মেইনলি মনে রাখবেন যে যে কোনো ফাস্ট ফর্মিং ডিজিজ বা সাপোর্টিভ ডিজিজ যেগুলোকে বলে, সেগুলোতে আমরা ফিঙ্গার ক্লাবিং পাই। 1 নম্বর ব্রঙ্কিয়াক্টেসিস বলবো, 2 নম্বর পালমোনারি টিউবারকুলোসিস বলবো, 3 নম্বর এমপাইমা, লাং অ্যাবসেস, সিস্টিক ফাইব্রোসিসে কেন বলতেছি, সিস্টিক ফাইব্রোসিসও ব্রঙ্কিয়াক্টেসিস থাকে, সবগুলোতেই সাপোরেটিভ লাং ইনফেকশন হয়, তো ফাস্ট ফর্মিং লাং ইনফেকশন হয়। আমরা পরে এগুলো সম্পর্কে জানতে পারবো, ব্রঙ্কিয়াক্টেসিস সম্পর্কে। আর হলো টিউমার, টিউমারেও ক্লাবিং পাওয়া যায়, বিশেষ করে লাং ক্যান্সার স্কোয়ামাস সেল ভ্যারাইটিতে বেশি পাই। মেসোথেলিওমা অর্থাৎ প্লুরার যে ম্যালিগনেন্সি, সেক্ষেত্রে পেতে পারি। পালমোনারি ফাইব্রোসিস সেক্ষেত্রে পেতে পারি। তো এগুলো একটু মাথায় রাখবো, আমরা এগুলোতে আমরা ফিঙ্গার ক্লাবিং পাই। দেখেন ক্রনিক, প্রোগ্রেসিভ
কাপ যদি কারো থাকে এবং সেটা যদি প্রোডাক্টিভ হয়, ক্রনিক প্রোগ্রেসিভ কাপ, এবং সেটা যদি প্রোডাক্টিভ হয় তাহলে ও তার সাথে যদি ক্লাবিং থাকে তাহলে ব্রঙ্কিয়াক্টেসিস। আর ক্রনিক প্রোগ্রেসিভ ডিস্ট্রেসিং কাপ কিন্তু স্পুটাম আসতেছে না, কিন্তু আছে, ক্লাবিং আছে, তাহলে সেটা পালমোনারি ফাইব্রোসিস। কার্ডিওভাস্কুলার কিছু কারণে ফিঙ্গার ক্লাবিং হয়, মেইনলি সায়ানোটিক হার্ট ডিজিজ গুলোতে, সায়ানোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ গুলোতে। আর্টেরিওভেনাস শ্যান্ট হলেও ওই একই কাহিনী হয়। আর ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, ওটা একটা সাপোরেটিভ ডিজিজ। জিআইটি তে সাপোরেটিভ জিআইটি ডিজিজ, যেটা ইনফ্লামেটরি বাউল ডিজিজ, সেক্ষেত্রে হতে পারে। সিলিয়াকে অনেক সময় পাওয়া যায়। আর থাইরোটক্সিকোসিসে থাইরয়েড অ্যাক্রোপ্যাসি বলি আমরা, সেক্ষেত্রে আমরা এর মতো ফিচার পাই, ক্লাবিং এর মতো ফিচার পাই। আর একটা আছে হলো প্রাইমারি হাইপারট্রফিক অস্টিওআর্থ্রোপ্যাথি। প্রাইমারি হাইপারট্রফিক অস্টিওআর্থ্রোপ্যাথি, এটা একটা ডিজিজ, জেনেটিক ডিজিজ, সেক্ষেত্রে ক্লাবিং এর মতো ফিচার নিয়ে আসে, এটা আমরা মাথায় রাখলাম। হিমোপথাইসিস, a history of repeated small hemoptysis or blood trickling of sputum is highly suggestive of lung cancer, এটা মাথায় রাখেন। অর্থাৎ লাং ক্যান্সারে বা লাং ম্যালিগনেন্সিতে আপনারা অনেকে মনে করতে পারেন যে গল গল করে ব্লাড আসবে, ব্যাপারটা তা না। এখানে দেখা যায় কাশি হয়, কাশির সাথে সামান্য করে করে ব্লাড আসে মিক্সড উইথ স্পুটাম। এটা হলো ডেঞ্জারাস। আর কত রকমের মানুষ, ডাক্তার ফোবিয়া কিন্তু অনেকেরই থাকে জানেন। মানে সে কোনো একটা সিমটমস ফেস করতেছে, সেই সিমটমস ফেস করার জন্য খারাপ কিছু যদি হয়, এই ভয়ে ডাক্তারের কাছে যায় না। আমি একটা এরকম পেশেন্ট পেয়েছিলাম, যে পেশেন্ট 3 মাস ধরে তার হেমোপ্টাইসিস হয়েছে, কিন্তু ডাক্তার দেখায় নাই। তার যুক্তি কি ছিল? যদি খারাপ কিছু ধরা পড়ে। বুঝতে পারছো? এই লেভেলের হলো বাংলাদেশের মানুষ। A history of repeated small hemoptysis or blood streaking of sputum is highly suggestive of lung cancer. তারপরে দেখেন হিমোপ্টাইসিসের সাথে আবার যদি ফিভার, নাইট সোয়েট, ওয়েট লস থাকে, টিউবারকুলোসিস। আর নিউমোনিয়ার ক্ষেত্রে যেটা হয়, নিউমোকক্কাল নিউমোনিয়া, সেক্ষেত্রে হলো রাস্টিপুটাম, রাস্টের মতো একটা কালার থাকে স্পুটামের, সেটা মিন করে নিউমোনিয়া। আর এখানে 3টা জিনিস আছে, এই 3টা জিনিস একটু দেখেন। লাং অ্যাবসেসেস, ব্রঙ্কিয়াক্টেসিস, লাং অ্যাবসেসেস, ব্রঙ্কিয়াক্টেসিস, আর ইন্ট্রাক্যাভিটারি মাইসিটোমা। অর্থাৎ ইন্ট্রাক্যাভিটারি ক্যাভিটি হয়েছে, ক্যাভিটির মধ্যে ফাঙ্গাল ইনফেকশন হয়েছে। এই 3টা ক্ষেত্রে ক্যাটাস্ট্রফিক ব্রঙ্কিয়াল হেমোরেজ হতে পারে। অর্থাৎ একবার কাশি দিচ্ছেন, 100 ml এর মতো ব্লাড চলে আসছে, 200 ml এর মতো ব্লাড চলে আসছে। এইটা কোন কোন ক্যাটাস্ট্রফিক ব্রঙ্কিয়াল হেমোরেজ বা ক্যাটাস্ট্রফিক হেমোপ্টাইসিস, তাহলে কোন কোন ক্ষেত্রে হয়? একটা হলো ব্রঙ্কিয়াক্টেসিস। ব্রঙ্কিয়াক্টেসিসে যেটা হয়, ব্রঙ্কিয়াল ওয়াল সাপোরেটিভ ডিস্ট্রাকশন করতে করতে ব্রঙ্কিয়াল আর্টারিকে ইনভলভ করে ফেলে, সেই আর্টারি থেকে হেমোপ্টাইসিস হয়। লাং অ্যাবসেসেও ওই যে অ্যাবসেস ক্যাভিটিটা বড় হতে হতে ব্রঙ্কিয়াল আর্টারিকে ইনভেড করতে পারে। সেম ফর ইন্ট্রাক্যাভিটারি মাইসিটোমা। সেই ক্ষেত্রে ক্যাটাস্ট্রফিক ব্রঙ্কিয়াল হেমোরেজ হয় বা হেমোপ্টাইসিস হয়। তো হোয়াট আর দ্য কজেস অফ ক্যাটাস্ট্রফিক হেমোপ্টাইসিস, এগুলো আমরা মাথায় রাখবো। আবার যেমন দেখেন, একটা পেশেন্ট হেমোপ্টাইসিস নিয়ে আসছে, সাথে ফিঙ্গার ক্লাবিং আছে, আমি কি কি চিন্তা করব? 1 নম্বর চিন্তা করব হলো লাং ম্যালিগনেন্সি, 2 নম্বর চিন্তা করব হলো ব্রঙ্কিয়াক্টেসিস। ম্যানেজমেন্ট: in severe acute hemoptysis, the patient should be nursed upright or on the side of bleeding. This is important. কেন? মানে যে সাইড থেকে ব্লিডিং হচ্ছে বলে আপনার মনে হয় লাঙে, আপনাকে সেই সাইডে পেশেন্টকে ঘুরাই দিতে হবে। তাহলে গ্র্যাভিটির অ্যাডভান্টেজে আমরা ব্লাড গুলোকে ওই সাইডে পুল করার সুযোগ দিতে পারবো। এতে সুবিধাটা কি হচ্ছে? ওখানে ব্লাড যেটা পুল হচ্ছে, এটা ক্লট ফরমেশন করে ফেললে কটারাইজেশন হয়ে গেল, ফিজিওলজিক্যাল কটারাইজেশন।
বুঝতে পারছেন? সো যে সাইড থেকে বুঝবেন যে এই সাইড থেকে হেমোটাইসিস হতে পারে, আপনি পেশেন্টকে ওই সাইডে শোয়াই দিবেন। তাহলে এই যে নার্স আপরাইট অর অন দ্য সাইড অফ দ্য ব্লিডিং। আচ্ছা, বুঝতে পারে নাই না? ওটা না, ঠিক আছে, ওকে। সো তারপর হাই ফ্লো অক্সিজেন দিবেন, পেশেন্টকে রিসাসিটেট করবেন, আইভি ফ্লুইড টুইড দিলেন, সবই দিলেন। তারপর এন্টিফিব্রিনোলাইটিক এজেন্ট, ট্রানিক্সামিক অ্যাসিড, তারপর ভ্যাসোপ্রেসিন, প্রিকারসর, টার্লিপ্রেসিন, এগুলো দেওয়া যেতে পারে, কিন্তু বলা হয়েছে যে এটা খুব একটা বেশি উপকার করে এমন কিছু না। পেশেন্ট যখন আন্ডার কন্ট্রোল হয়ে যাবে, তখন আমরা পেশেন্টকে কি করব? তখন আমরা পেশেন্টকে ইনটিউবেশন করব এবং ব্রঙ্কোস্কোপি করার মাধ্যমে ব্রঙ্কিয়াল আর্টারি এম্বোলাইজেশন করব। ব্রঙ্কিয়াল আর্টারি থেকে ব্লিডিং হচ্ছে, সো ব্রঙ্কিয়াল আর্টারি এম্বোলাইজেশন করতে হবে। সো এ পেশেন্ট স্টার্টেড ক্যাটাস্ট্রফিক হেমোরেজ ফ্রম লাং, হোয়াট ইজ দ্য ট্রিটমেন্ট অফ চয়েস? সবকিছু ম্যানেজ করার পরে ট্রিটমেন্ট অফ চয়েস হলো ব্রঙ্কিয়াল আর্টেরিওগ্রাফি আর্টেরিওগ্রাফি এন্ড অ্যান্ড এম্বোলাইজেশন। এম্বোলাইজেশন। এটা মনে রাখতেই হবে, তিনটা স্টেপ। কজেস অফ হেমোটাইসিস সুন্দর করে পড়ে ফেলেন, আমি আলাদা করে আর বলতেছি না। এখানে কমন কজগুলোর পাশে তিনটা স্টার দেওয়া আছে। কজেস অফ পালমোনারি নোডিউল, হোয়াট ডু ইউ মিন বাই নোডিউল? নোডিউল মানে কি? গুটি। গুটি, হ্যাঁ। গুটি টুটি বেশি বললেন না, দলা। আচ্ছা। গুটি নিয়ে তো একটা আছে না, ওয়েব সিরিজ আছে না? হুম হুম। ইউ। এখন যে যেমন আসছে, গুটি কখনোই বলতে যাবেন না। গুটি মানে এখন অন্য জিনিস বলছে। গুটি মানে এখন অন্য জিনিস হয়ে গেছে। সো নোডিউল মানে হলো দলা অ্যাকচুয়ালি। মানে আপনি এক্স রে করলে বা করলে দেখবেন যে এখানে একটা সাদা শ্যাডো, এখানে একটা সাদা শ্যাডো, ছোট দলার মতো। এটাকে নোডুল বলা হয়। তো কমন কজ অফ পালমোনারি নোডুল হলো লাং ক্যান্সার, সিঙ্গেল মেটাস্টেসিস, অন্য জায়গা থেকে মেটাস্টেসিস করছে, লোকালাইজড কোনো নিউমোনিয়া, লাং অ্যাবসেস, টিউবারকুলোমা, পালমোনারি ইনফ্র্যাক্ট। এটা কিন্তু মনে রাখতে হবে, কমন কজ গুলো বেশি ইম্পর্টেন্ট। কজেস অফ পালমোনারি নোডুল, আপনি একটা শ্যাডো পাইলেন এক্স রেতে, কি কি কারণে হতে পারে? লাং ক্যান্সার, মেটাস্টেসিস, লোকালাইজড নিউমোনিয়া, লাং অ্যাবসেস এর কথা মাথায় রাখতে হবে, টিউবারকুলোসিস এর কথা মাথায় রাখতে হবে, পালমোনারি ইনফ্রাকশনের কথা মাথায় রাখতে হবে। এখানে তিনটা স্টার এই জন্য দিচ্ছি যে পালমোনারি নোডিউল, এটা যে পালমোনারি ইনফ্রাকশন থেকে হতে পারে, এটা অনেকেই আমরা মিস করব। এছাড়া আরো অনেক কারণে পালমোনারি নোডিউল হতে পারে, এর মধ্যে বিনাইন টিউমার, সিস, রিউমাটয়েড নোডুলের কথা মাথায় রাখবো, জিপি এর কথা মাথায় রাখতে পারি, অ্যাসপারজিলোমার কথা মাথায় রাখতে পারি। এই তো। ক্লিনিক্যাল অ্যান্ড রেডিওগ্রাফিক ফিচার অফ ডিস্টিংগুইশিং বিনাইন ফ্রম ম্যালিগন্যান্ট নোডিউল, আমরা কিভাবে ক্লিনিক্যাল এবং রেডিওগ্রাফিক ভাবে বিনাইন থেকে ম্যালিগন্যান্ট নোডিউলকে আলাদা করতে পারি। ওকে। এক নম্বর হলো সাইজ। মনে রাখবেন, যদি নোডিউলের সাইজ 3 সেন্টিমিটারের উপরে হয়, তাহলে এটা ম্যালিগন্যান্ট হওয়ার সুযোগ বেশি। মার্জিন যদি এরকম হয়, স্পিকুলেটেড, বা অনেক সময় আমরা সান রে বলি, মার্জিন যদি এরকম স্পিকুলেটেড হয়, তাহলে ম্যালিগন্যান্সি হওয়ার সুযোগ বেশি। তারপর নোডিউলের মধ্যে যদি ক্যালসিফিকেশন থাকে, তাহলে মনে রাখবেন যে এটা গ্র্যানুলোমা হওয়ার সম্ভাবনা বেশি। একটা নোডিউলের মধ্যে যদি ক্যালসিফিকেশন থাকে, সেটা টিউবারকুলার গ্র্যানুলোমা হতে পারে, সেটা গ্র্যানুলোমাটাস পলিঅ্যানজাইটিসের কারণে হতে পারে। এখানে আরেকটা কথা লেখা আছে, পপকর্ন প্যাটার্ন। পপকর্ন প্যাটার্ন কি জানি না, এটা আপনাদের কখনো লাগবে না ক্লিনিক্যালি হয়তো, কিন্তু এটা মনে রাখেন, সুন্দর যে খাবারের নাম টাম আছে তো, স্যাররা দেখলে হঠাৎ করে দিয়ে দিতে পারে। পপকর্ন প্যাটার্ন আমরা দেখতে পাই হামারতোমা।
হামার্থমা, এটা একটু মনে রাখতে হবে। আর লোকেশন, লাং ক্যান্সারের লোকেশন সাধারণত কোথায় হয়? লাং আপার ক্যান্সার পার্টে। সাধারণত আপার পার্টে হয়, হ্যাঁ। তো এটা একটু ভাই টিবির পার্টে ওইটা কি লিখছেন? টিবি সার্কয়েডোসিস, ও ওটাও গ্র্যানুলোমাটোসিস। তো এটা একটু মনে রাখেন যে আপার লোবে, এবং আসলে সত্যি কথা বলতে যত ম্যালিগনেন্সি পেশেন্ট পাইছি আপার লোবে দেখছি বেশি। প্লুরাল ইফিউশন, pleural effusion. The accumulation of serous fluid within the pleural space is termed as pleural effusion. তবে কিছু কিছু ও। নাম আলাদা আলাদা আমরা দিয়ে থাকি, যেমন যদি সেখানে অ্যাকুমুলেশন অফ পাজ হয় আমরা ইম্পাইমা বলি, যদি অ্যাকুমুলেশন অফ কাইল হয় আমরা কাইলোথোরাক্স বলি, যদি ব্লাড জমে হেমোথোরাক্স বলি। ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট লাগবে না। রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন, classical appearance of pleural fluid on the erect PA chest X-ray is one of the curved shadow at lung base, blunting the costophrenic angle. এটা একটু মনে রাখতে হবে যে কোস্টোফেনিক অ্যাঙ্গেল এবং কার্ডিওফেনিক অ্যাঙ্গেল এখানে ব্লান্ট হয়ে যায়। এবং এটাও ইম্পর্টেন্ট, 200 ml অফ ফ্লুইড অ্যাটলিস্ট লাগে পিএ ভিউতে, চেস্ট এক্সরেতে প্লুরাল ইফিউশন ভিজিবল হওয়ার জন্য। সো অ্যারাউন্ড অ্যাটলিস্ট 200 ml অফ ফ্লুইড ইজ রিকোয়ার্ড ইন অর্ডার ফর ইট টু বি ডিটেক্টেবল অন দ্য পিএ চেস্ট এক্সরে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখেন। আর এখান থেকেও আরেকটা ইম্পর্টেন্ট হলো আল্ট্রাসাউন্ড হলো চেস্ট এক্সরে থেকে বেশি অ্যাকুরেট ফর ডিটারমাইনিং প্রেজেন্স অফ ফ্লুইড। এখানে খুব ইম্পর্টেন্ট একটা কথা আছে যে যদি আল্ট্রাসোনো করতে গেছেন হয়তো, বা সিটি করছেন, সো ইফিউশনের ওখানে যদি সেপটেশন দেখেন, সেপটেশন অর্থাৎ দেখা যাচ্ছে এখানে ইফিউশন আছে এইটুকে, এইটুকু ইফিউশন, কিন্তু এখানে সেপ্টাম আছে, সেপ্টেটেড মানে ইনফিউশন যদি থাকে, ভাগ ভাগ হয়ে আছে ওইরকম মনে হবে। এটাকে বলা হয় এম্পায়ামা কিংবা রিজলভিং হিমোথোরাক্স। সো যখনই ইফিউশন উইথ সেপ্টেশন থাকবে আমরা মনে রাখবো যে আইদার এটা এম্পায়ামা অর হিমোথোরাক্স। जितनी खुशबू है बात मिलो, राजा मनाने जाने लगी कहाँ कहाँ। Presence of blood is consistent with pulmonary infection or malignancy but may result from traumatic death. This is so disgusting, হ্যাঁ। আমার যখন এই যে প্লুরাল ইফিউশন হয়েছিল, ড্রেন করা হলো ব্লাড, হেমোরেজিক ফ্লুইড, সবাই তো চিন্তা যে এটা তো ভালো জিনিস না, হেমোরেজিক ফ্লুইড, দিস ইজ নট গুড। কিন্তু আমার এখন মনে হয়, যদি ওটা টিবি ছিল, আমার এখন মনে হয় যে দ্যাট ওয়াজ ট্রমাটিক। ঠিক আছে, কোনো একটা ভেসেলে গিয়ে নিডেলটা আঘাত করছে এবং এটার কারণে একটা এত বড় বায়াস। তো ম্যালিগনেন্সি পালমোনারি ইনফ্রাকশন মানে হেমোরেজিক প্লুরাল ইনফিউশনের কজ করতেছে। ম্যালিগনেন্সি পালমোনারি ইনফ্রাকশন অ্যাট ট্রমাটিক ট্যাপ, এটা মাথায় রাখতে হবে আমাদের। ডায়াগনোসিস অফ টিউবারকুলোসিস বিং কনসিডার্ড ইন কেস অফ প্লুরাল ইনফিউশন, আমাদের দেশে প্লুরাল ইনফিউশন নিয়ে আসলে আমরা টিবি চিন্তা করি, এবং এটাকে সাপোর্ট করার জন্য আমরা কি করি, প্লুরাল ফ্লুইডের এডিএ করতে দেয়। ঠিক আছে, এডিএ করতে দেয়। তারপরে প্লুরাল ফ্লুইডের পিএইচ যদি কম থাকে অর্থাৎ অ্যাসিডিক হয় তাহলে আমরা একটু ইনফেকশন চিন্তা করি। থেরাপিউটিক অ্যাসপিরেশন মে রিকোয়ার টু প্যালিয়েট দ্য ব্রেথলেসনেস। তবে এখানে একটা কথা বলা আছে, 1.5 লিটারের বেশি আমরা রিমুভ করি না, কারণ সেক্ষেত্রে রি এক্সপানশন পালমোনারি ইডেমা ডেভেলপ করে। অর্থাৎ যখন 1.5 লিটার বের করে ফেলেন তখন লাংটা আস্তে আস্তে এরকম হঠাৎ করে ফুলে ওঠে, তো তখন ওখানে অনেক বেশি ফ্রি স্পেস, ইন্টারস্টিশিয়াল স্পেস তৈরি হয় যেখানে ফ্লুইড অ্যাকুমুলেট করতে পারে। তো এটা আপনাকে জাস্ট মনে রাখবেন যে যদি আমরা অনেক বেশি
প্লুরাল ফ্লুইড অ্যাসপিরেশন করি 1.5 লিটারের উপরে, তাহলে সেখানে পালমোনারি ইডেমার রি-এক্সপানশন পালমোনারি ইডেমার একটা সুযোগ থাকে। এম্পাইমা, এম্পাইমা হলো পাস উইদিন দ্য প্লুরাল স্পেস। দাঁড়ান একটু, পাস উইদিন দ্য প্লুরাল স্পেস। তো আমাদের যদি প্লুরাল স্পেসে পাস জমা হয় তাহলে আমরা এটাকে ইম্পাইমা বলতে পারি। মাইক্রোস্কোপিক্যালি নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস পাবেন। অ্যান ইম্পাইমামের ইনভলভ হোল প্লুরাল স্পেস অর অনলি এ পার্ট, যেটাকে ইনসিস্টেড ইম্পাইমা বলা হয়। এম্পাইমার কমন কারণগুলো কি? এম্পাইমার কমন কারণগুলোর মধ্যে আছে ব্যাকটেরিয়াল নিউমোনিয়া, টিউবারকুলোসিস। এই দুটোই আমরা মাথায় রাখবো যে এম্পাইমার সবচেয়ে কমন কারণ হলো ব্যাকটেরিয়াল নিউমোনিয়া এবং টিউবারকুলোসিস। Macroscopically, the pleural surface are covered with inflammatory exudates. Pleural space গুলো একদম ইনফ্লামেটরি এক্সুডেট দিয়ে কাভার থাকবে। The pus can be under considerable pressure. The pus can be under considerable pressure. Inadequate treatment can result in rupture into the bronchus, causing bronchopleural fistula, pyothorax, etc. Even চেস্ট ওয়ালের নিচে গিয়ে সাবকিউটেনিয়াস অ্যাবসেস পর্যন্ত তৈরি করতে পারে, যেটা হলো এম্পাইমা নিসিসিটেন্স। অর্থাৎ যদি আপনি এম্পাইমা ট্রিটমেন্ট না করেন তাহলে এই পাস গুলো আস্তে আস্তে আরো জমা হতে হতে তারা কি করতে পারে, রাপচার হয়ে ব্রঙ্কোপ্লুরাল ফিস্টুলা করতে পারে, পায়ো নিউমোথোরাক্স করতে পারে। ওকে। আবার কখনো চেস্ট ওয়ালের নিচে গিয়ে সাবকিউটেনিয়াস অ্যাবসেস করতে পারে, যেটাকে এম্পাইমা নিসিসিটেন্স বলে। চেস্ট এক্সরেতে আমরা সাধারণত ডি শেপড শ্যাডো পাই। হ্যাঁ, ধরেন এটা হলো একটা প্লুরাল স্পেস, এরকম ইনসিস্টেড থাকে তো এরকম ডি শেপড পাওয়া যায়। এটা একটু মনে রাখেন। আর ইম্পাইমাতে যেহেতু ব্যাকটেরিয়া গ্রোথ করতেছে, ওখানকার গ্লুকোজ তার নিজের মেটাবলিজমের জন্য সে ইউজ করবে। সো ফ্লুইড গ্লুকোজ লেভেল উইল বি 3.3, এলডিএইচ উইল বি, এটা ইম্পর্টেন্ট, এলডিএইচ উইল বি মোর দেন 1000। পিএইচ অফ, আচ্ছা আমাকে এটা বলেন তো, এই যে এখানে এলডিএস কেন বাড়তেছে, এম্পাইমাতে এলডিএস কেন বাড়বে? ব্যাকটেরিয়াল ইনফেকশনে। হুম, কেন? ওখানে নিউট্রোফিল যাচ্ছে না, অনেক নিউট্রোফিল যাচ্ছে, এই নিউট্রোফিল গুলো ডেথ হচ্ছে না। এলডিএস কোথায় থাকে? সেলের ভেতরে। ঠিক আছে। তো ওখানে যত নিউট্রোফিল ইনফেকশনের কারণে ওখানে জড়ো হচ্ছে, তারা তো ডিসইনটিগ্রেটেড হয়ে যাচ্ছে এবং দে আর রিলিজিং এলডিএস। সো আমরা কি কি ফাইন্ডিং পাচ্ছি, বায়োকেমিক্যাল ফাইন্ডিং পাচ্ছি অ্যাকচুয়ালি ইতে ইম্পাইমাতে। একটা হলো প্লুরাল ফ্লুইড গ্লুকোজ কমে যাবে, পিএইচ কমে যাবে, এলডিএস বৃদ্ধি পাবে। কজেস অফ প্লুরাল ইফিউশন 3টা স্টার দিয়ে পড়ে ফেলেন। কমন কজ গুলো বেশি পড়বে নিউমোনিয়া, টিউবারকুলোসিস, পালমোনারি ইনফেকশন, ম্যালিগন্যান্সি, কার্ডিয়াক ফেলিওর। এছাড়া আনকমন কজ গুলো হাইপারপ্রোটেনেমিয়া, কানেকটিভ টিস্যু ডিজিজ, অ্যাকিউট রিউমেটিক ফিভার, মেক সিনড্রোম, মিক্সিডিমা, ইউরেমিয়া, সবই পড়তে হবে। এর মধ্যে দেখেন একটা ছোট টুইস্ট দিয়ে দিচ্ছে, সেটা হলো কজেস অফ বাইল্যাটারাল ইফিউশন, যাদের নামের পাশে স্টার আছে, যেমন পালমোনারি ইনফেকশন, কার্ডিয়াক ফেলিওর, এদিকে হাইপারপ্রোটিনেমিয়া, কানেকটিভ টিস্যু ডিজিজ, মিক্সিডিমা, ইউরেমিয়া, এগুলো সব মনে থাকবে। হোয়াট আর দ্য কজেস অফ বাইল্যাটারাল ডিফিউশন, এইভাবে দিয়ে দেবে প্রশ্ন। হোয়াট আর দ্য কজেস অফ বাইল্যাটারাল প্লুরাল ডিফিউশন।
পালমোনারি ইনফ্রাকশন, কার্ডিয়াক ফেলিওর, হাইপারপ্রোটেনেমিয়া। হ্যাঁ আব্বু, ওই যে গাড়িটা একটু দেখবা নাকি, পরিষ্কার করবো নাকি? পারবা না? বাইরে তো করতে পারবা না, বাইরে তো করতে পারবা না। আচ্ছা, না আমি তাড়াতাড়ি যাবো তো। আচ্ছা আমি দেখবো না, রাখি, ক্লাস নিচ্ছি। এটা একটু দেখেন, এগুলো থেকে এমসিকিউ আসে, হ্যাঁ, এগুলো থেকে ই আসবে না, এসবি আসবে না। ও হ্যাঁ, হোয়াট ইজ দ্য ট্রিটমেন্ট অফ এম্পাইমা? এম্পাইমার যদি ট্রিটমেন্ট বলা হয় তাহলে এক কথা হলো ইন্টারকোস্টাল আইটি ড্রেনেজ বা ইন্টারকোস্টাল ড্রেনেজ। এটা মাথায় রাখতেই হবে। এম্পাইমাতে আমরা কি করব? ইন্টারকোস্টাল ড্রেনেজ, ওয়াটার সিল ড্রেনেজ। এটা হলো ট্রিটমেন্ট অফ চয়েস, এটা মাথায় রাখতেই হবে। এছাড়া আমরা অ্যান্টিবায়োটিক দিই, যেমন অ্যামোক্সিক্লাবের সাথে এখানে আমরা গ্রাম নেগেটিভ ই দেওয়ার জন্য, কাভারেজ দেওয়ার জন্য মেট্রোনিডাজল দিতে পারি। এই যে ইন্টারকোস্টাল টিউব, অর্থাৎ ইন্টারকোর্না কোস্টাল ওয়াটার সিল ড্রেনেজ, এটার কথা মাথায় রাখবেন। এবার আসে রেসপিরেটরি ফেলিওর। আমরা আজকে পড়বো এই পর্যন্ত। जितनी खुशबू है बागों में मिले, तेरा जो আচ্ছা, রেসপিরেটরি ফেলিওর আমার মতো করে আগে পড়ায়। রেসপিরেটরি ফেলিওর শব্দের অর্থ হলো রেসপিরেটরি সিস্টেম তার যে যথাযথ কাজের দরকার, তার যেটা দায়িত্ব ছিল, সে সেটা করতে পারছে না। তো অ্যাকচুয়ালি রেসপিরেটরি সিস্টেমের দায়িত্বটা কি? গ্যাস এক্সচেঞ্জ। সো যখন রেসপিরেটরি সিস্টেম তার নিজের এই দায়িত্বটা পালন করতে পারবে না, তখন আমরা রেসপিরেটরি ফেলিওর বলবো। সো এখানে কি পাবো আমরা? রেসপিরেটরি সিস্টেম যদি তার দায়িত্ব না পালন করতে পারে, হাইপক্সিয়া পেতে পারে, কোনো কোনো ক্ষেত্রে হাইপার ক্যাপনিয়া পাবো। সো রেসপিরেটরি ফেলিওর মানে হলো ইনএবিলিটি টু ডু গ্যাসিয়াস এক্সচেঞ্জ। সো এটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, টাইপ 1 আর টাইপ 2। টাইপ 1 কোনটা, টাইপ 2 কোনটা, এটা নিয়ে কথা বলবো। টাইপ 1 হলো এক্ষেত্রে হাইপক্সিয়া থাকবে কিন্তু কার্বন ডাই অক্সাইড লেভেল নর্মাল থাকবে। টাইপ 1 হলো শুধু হাইপক্সিয়া থাকবে কিন্তু কার্বন ডাই অক্সাইড লেভেল নর্মাল থাকবে। টাইপ 2 ক্ষেত্রে কি হবে? টাইপ 2 ক্ষেত্রে হাইপক্সিয়া থাকবে সাথে হাইপার ক্যাপনিয়া থাকবে, অর্থাৎ হাইপক্সিয়া থাকবে সাথে ব্লাডে কার্বন ডাই অক্সাইড লেভেল বেশি থাকবে। এইভাবে টাইপ 1 এবং টাইপ 2 আমরা আলাদা করেছি। সো টাইপ 1 কোন কোন ক্ষেত্রে আমরা পাচ্ছি, এটা একটু মাথায় রাখবো আমরা। টাইপ 1 মেইনলি আমরা পাচ্ছি লোকাল লাং ডিজিজে। লোকাল লাং ডিজিজে এটা একটু আপনাদের বোঝাই। ধরেন এই যে লাং দেখতে পাচ্ছেন, এই লাংয়ের এই লাল অংশটাতে একটা কনসলিডেশন হয়েছে। তাহলে আগে এই পুরো লাংটা দিয়ে যদি 100টা অক্সিজেন ঢুকতো, ধরেন এই যে লাল অংশ যেখানে কনসলিডেশন হয়েছে, এই এটা দিয়ে হয়তো 20টা অক্সিজেন ঢুকতো। তো এখন যখন এই অংশটা কনসলিডেশন হয়ে গেছে, তখন কি হচ্ছে, বাকি যে পার্ট গুলো আছে সেখান দিয়ে 80টা অক্সিজেন ঢুকতেছে কিন্তু এই জায়গা দিয়ে কোনো অক্সিজেন ঢুকতেছে না। আর এখানে কি এমন কোনো সিস্টেম আছে যে আচ্ছা ওই জায়গা দিয়ে ঢুকতেছে না, যেহেতু 20টা অক্সিজেন ওখান দিয়ে ঢোকার কথা ছিল, তো ওখান দিয়ে ঢুকতেছে না, ভালো যে জায়গাগুলো আছে সেখান দিয়ে আমি অক্সিজেনটাকে ঢুকাই নেই। করা কি যায়? না, করা যায় না। কেন? কারণ এই জায়গাগুলো দিয়ে যে ব্লাড গুলো ফ্লো করতেছে, সে ব্লাডে যে হিমোগ্লোবিন গুলো আছে, একটা হিমোগ্লোবিন 4টা করে অক্সিজেনই নিতে পারে। ওটা দেখো ওখানে আছে। হুম, একটা
হিমোগ্লোবিন 4টা অক্সিজেনই নিতে পারে। এরপরে আর অক্সিজেন জোর করে নেওয়ার কোনো সুযোগ নেই। অর্থাৎ এটা অটো রিক্সা না যে বলবেন মামা আরেকজন, আমরা উপরে উঠতেছি, হুডের উপরে উঠতেছি, এখানে এই কোনো সুযোগ নাই। এটা বলা হয় হিমোগ্লোবিন স্যাচুরেশন। সো এইখানে যে ব্লাড গুলো ছিল, যেখানে হিমোগ্লোবিন গুলো ছিল, তারা 4টা করে অক্সিজেন নেওয়ার পরে স্যাচুরেটেড হয়ে যাবে। সো ওদের আর আপনি এক্সট্রা কোনো অক্সিজেন নামাতে পারবেন না। সো এখানে একটা হাইপক্সিয়া কিন্তু আমরা পাচ্ছি। কিন্তু হোয়াট অ্যাবাউট কার্বন ডাই অক্সাইড লেভেল? আমি লোকাল ডিজিজের কথা বলতেছি, লোকাল লাং ডিজিজ। কার্বন ডাই অক্সাইড কি মেইনলি হিমোগ্লোবিন দিয়ে ট্রান্সপোর্টেড হয় নাকি অন্যভাবে? কার্বন ডাই অক্সাইডের সাথে কি হিমোগ্লোবিনের কার্বন হিমোগ্লোবিন কার্বন প্রোটিন দীর্ঘ হয়তো। কার্বন ডাই অক্সাইড হিমোগ্লোবিনের মাধ্যমে মাত্র 3% ট্রান্সপোর্টেড। বাইকার্বনেট কার্বনেট হিসেবে সে ব্লাডে থাকে এবং বের হয়ে যায়। সো এখানে কার্বন ডাই অক্সাইডের সাথে কি এরকম কোনো স্যাচুরেশনের ব্যাপার স্যাপার আছে, কোনোদিন শুনছেন? না, এরকম কিছু নাই। যেহেতু কার্বন ডাই অক্সাইড হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে না। সো কার্বন ডাই অক্সাইড এখানে একটা প্রিভিলেজ পাচ্ছে। সেটা হলো, যদি একটা নির্দিষ্ট পরিমাণ লাংও ভালো থাকে, তাহলে সেই নির্দিষ্ট পরিমাণ লাং দিয়েও এক্সেস ভাবে বাইরে বের হয়ে চলে যেতে পারে। তার মানে লোকাল লাং ডিজিজ এই জন্য হাইপক্সিয়া ডেভেলপ করলেও যদি সামান্য পরিমাণ ভালো লাংও থাকে, সেই জায়গা দিয়ে কার্বন ডাই অক্সাইড বাইরে বের হয়ে যাওয়ার সুযোগ পায়। সো সেক্ষেত্রে আপনি বায়োকেমিক্যাল স্ট্যাটাসটা কি পাচ্ছেন? হাইপক্সিয়া উইথ নর্মোক্যাপনিয়া বা হাইপক্সিয়া উইথ নর্মাল পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাই অক্সাইড। ওকে, এটা কি বুঝতে পারছেন সবাই? আশা করি বুঝতে পারছেন। না বুঝলে বলছেন, বলুন। সো টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর তাহলে আমরা কোথায় কোথায় পাচ্ছি? লোকাল লাং ডিজিজ গুলোতে, লাইক নিউমোনিয়া, লোবার কলাপস, নিউমোথোরাক্স হয়ে লাংকে এক জায়গায় চাপ দিয়ে ধরে রাখছে। অ্যাজমাতেও কিন্তু পুরো লাং এফেক্টেড সবসময় হয় না। সাধারণত দেখা যায় এখানে একটু আছে, এখানে একটু আছে, ব্রঙ্কোকনস্ট্রিকশন এরকম। সো নিউমোনিয়া, লোবার কোলাপস, নিউমোথোরাক্স, অ্যাজমা, এগুলোতে সাধারণত আমরা টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর পাই। এক্ষেত্রে পার্শিয়াল প্রেশার অক্সিজেন উইল বি ডিক্রিজ, অর্থাৎ হাইপক্সিমিয়া থাকবে, কিন্তু কার্বন ডাই অক্সাইড লেভেল উইল বি নর্মাল। কারণ সে যে বাকি হেলদি লাং আছে, সেখান থেকে অনায়াসে বাইরে বের হয়ে চলে যেতে পারে। এবার আসেন টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর। টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর কোন কোন ক্ষেত্রে হতে পারে? টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর অর্থ হলো হাইপক্সিয়া থাকবে, সাথে হাইপার ক্যাপনিয়া থাকবে। অর্থাৎ ব্লাডে অক্সিজেন কম কিন্তু কার্বন ডাই অক্সাইড লেভেল বেশি। এটা কোন ক্ষেত্রে হতে পারে? যদি হোল লাং, পুরো লাং ডিসিমিনেটেড ভাবে কোনো ডিজিজ প্রসেসে ইনভলভ হয়। মানে এক কথা বলি, আমি বলতেছিলাম না যে লাংয়ের একটা যথাসামান্য ভালো পোষণও যদি থাকে, তারপরেও সে জায়গা দিয়ে কার্বন ডাই অক্সাইড বের হয়ে চলে আসতে পারে। কিন্তু যদি এমন হয় যে লাঙে সেই পরিমাণ সামান্য কোনো ভালো জায়গাও নাই, এত খারাপ ভাবে একটা ডিজিজ প্রসেসে আপনার লাংটা এফেক্টেড হয়েছে, তাহলে কি কার্বন ডাই অক্সাইড বের হতে পারবে সেক্ষেত্রে? না। তো ইন দ্যাট কেস দেয়ার উইল বি হাইপক্সিয়া উইথ হাইপারক্যাপনিয়া। যেমন ইমফাইসেমাতে হতে পারে, অ্যাকিউট এক্সাজারবেশন অফ সিওপিডি তে হতে পারে। আর কি কারণে হতে পারে? ইন কেস অফ হাইপোভেন্টিলেশন, আপনি শ্বাস নিচ্ছেন না, শ্বাস ছাড়ছেন না। যে শ্বাস নিতে পারবে না, সে শ্বাস ছাড়তেও পারবে না। সো হাইপোভেন্টিলেটেড ডিজিজ গুলোর মধ্যে জিবিএস আছে, সিডেটিভ পয়জনিং আছে, মরফিন পয়জনিং আছে। এগুলোতে হাইপোভেন্টিলেশন হয়। হাইপোভেন্টিলেশন হলে শ্বাস নিচ্ছে না জন্য হাইপক্সিয়া হচ্ছে, শ্বাস ছাড়ছে না জন্য হাইপারক্যাপনিয়া হচ্ছে। তারপর কিছু চেস্ট ওয়ালের ডিজিজ আছে, এর মধ্যে
কাইফোস্কোলিওসিস, চেস্ট ক্যাভিটি এমন ভাবে এবড়ো ভাবে এখানে বাঁকা থাকে স্পাইন, যে ও ওর যে চেস্ট মানে লাং আছে, ও লাং অ্যাডিকুয়েট স্পেসই পায় না নিজেকে এক্সপান্ড করার জন্য। সো ভালো একটা ইন্সপিরেশন সে অ্যাফোর্ড করতে পারে না। যখন ভালো একটা ইন্সপিরেশন সে অ্যাফোর্ড করতে পারতেছে না, ইজ নট গেটিং এনাফ অক্সিজেন, সো দেয়ার উইল বি হাইপোক্সিয়া। আর আমরা জানি এক্সপিরেশন হলো প্যাসিভ প্রসেস। সো যখন সে ইন্সপিরেশন করতে পারতেছে না ভালোভাবে, সো সে এক্সপিরেশনও ভালো মতো করতে পারতেছে না। সো দেয়ার উইল বি ইনডিরেক্টলি রিটেনশন অফ দ্য কার্বন ডাইঅক্সাইড ইন দ্য ব্লাড। সো কাইফোস্কোলিওসিসে এই জন্য হাইপোক্সিয়ার সাথে হাইপারক্যাপনিয়া থাকতে পারে। এছাড়া অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস, এটাতে কি হয়, ফ্যাসেট জয়েন্ট জানেন তো কি? ফ্যাসেট জয়েন্ট হলো রিবস এবং ভার্টিব্রার সাথে একটা জয়েন্ট, এটা ফিউশন হয়ে যায়, যার কারণে চেস্ট মুভমেন্ট, দর্শন করে দিব সময় পাইলাম ভিতরে ওই যে ওইটা দিয়ে করতা। ওটা সব পিছনে হয়েছে তো আচ্ছা আমি করবো। পিছনে করলে কোনো বাড়ি খায় আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাখো। করে দেবো তো এটার কারণে দেখা যায় যে হাইপক্সিয়া উইথ হাইপারক্যাপনিয়া ডেভেলপ করে, সিডেটিভের কারণে হতে পারে, আর হতে পারে ল্যারিঞ্জিয়াল অবস্ট্রাকশন হয়েছে কোনো কারণে, শ্বাস নিতেও পারতেছে না, ছাড়তেও পারতেছে না। এখন এখানে যে ঝামেলাটা ডেভেলপ করে, এবার আমরা জানবো হলো যে এই পেশেন্টকে, টাইপ টু রেসপিরেটরি ফেলিয়ার পেশেন্টকে কেন আমরা লো ফ্লো অক্সিজেন দেই, হ্যাঁ, এটা সম্পর্কে জানবো। টাইপ টু রেসপিরেটরি ফেলিওরে আমরা জানি যে পেশেন্টের হাইপার ক্যাপনিয়া থাকে, হাইপক্সিয়ার সাথে হাইপার ক্যাপনিয়া থাকে। তো আমরা কিন্তু এই রেসপিরেটরি সিস্টেমের একদম প্রথম দিকে পড়েছি যে আমাদের যে রেসপিরেটরি ড্রাইভটা আছে, এটা মেইনলি কার উপরে ডিপেন্ডেন্ট থাকে? কার্বন ডাই অক্সাইডের উপরে ডিপেন্ডেন্ট থাকে, তাই না? একটা নির্দিষ্ট সময় পর পর আমাদের বডিতে যে রেসপিরেশন হচ্ছে সেলুলার লেভেলে, তার কারণে এখানে কার্বন ডাই অক্সাইড জেনারেশন হয়, এবং সেই কার্বন ডাই অক্সাইড গুলো যখন ব্লাডে বাড়তে থাকে, সেগুলো কি করে, ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে আমাদের সিএসএফ এ যাচ্ছে, সিএসএফ এ থাকা ওয়াটারের সাথে বাইন্ড করে কার্বনিক অ্যাসিড জেনারেশন করতেছে। অ্যান্ড এই অ্যাসিড কিন্তু কেমোরিসেপ্টরকে স্টিমুলেট করতে পারে, মেডুলা অবলঙ্গটার, এবং কেমোরিসেপ্টর যখন স্টিমুলেটেড হয় তখন রেসপিরেটরি ড্রাইভ শুরু হয়। So, এটা আমরা এখানে পাই। সো প্রাইমারি রেসপিরেটরি ড্রাইভ ডিপেন্ডস অন ইন্টারমিটেন্ট হাইপারক্যাপনিয়া, অর্থাৎ নির্দিষ্ট সময় পর পর যে হাইপারক্যাপনিয়াটা হচ্ছে, সেই হাইপার ক্যাপনিয়ার উপরে কিন্তু ডিপেন্ড করে আমাদের এই প্রাইমারি রেসপিরেটরি ড্রাইভ, ইন্টারমিটেন্ট হাইপার ক্যাপনিয়া, এটা মনে রাখবেন। সো যে পেশেন্ট গুলো সিওপিডি তে আক্রান্ত কিংবা টাইপ টু ক্রনিক টাইপ টু রেসপিরেটরি ফেলিওরের পেশেন্ট, যেমন কাইফোস্কুলিওসিস, অ্যাঙ্কালোজিং স্পন্ডাইলাইটিস, এইসব পেশেন্ট গুলো, বিশেষ করে সিওপিডি, এদের সবসময় হাইপার ক্যাপনিয়া থাকে। এদের সবসময় হাইপার ক্যাপনিয়া থাকার কারণে কি হয়, একটা সময় পরে আমাদের যে রেসপিরেটরি সেন্টার আছে, এরা এই ইম্পালসটাকে, হাইপার ক্যাপনিয়াটাকে ইগনোর করা শুরু করে। অর্থাৎ একটা জোকস আপনি একবার বললে সবাই হাসবে, দ্বিতীয়বার বললে যারা খুবই অত্যন্ত ভদ্র মানুষ তারা হয়তো একটু তাল মেলাবে, তৃতীয়বার বললে সে ভদ্র মানুষটিও ওখান থেকে উঠে চলে আসবে। সো ইন্টারমিটেন্ট যখন হাইপার ক্যাপনিয়া হবে, তখন আপনার রেসপিরেটরি ড্রাইভ কাজ করবে, এটাকে রেসপন্স করবে। কিন্তু যদি পারসিস্টেন্ট হাইপার ক্যাপনিয়ার স্টিমুলেশন হয়, তখন আপনার রেসপিরেটরি ড্রাইভ এটাকে ইগনোর করার চেষ্টা করবে। তো এখানে কিন্তু সুন্দর একটা কেমিস্ট্রি আছে, সেম ফর
লাভ। আপনি যদি আপনার ভালোবাসার মানুষের সাথে সবসময় থাকেন, তখন দেখবেন যে ওই আগের আকর্ষণটা আর নাই। কিন্তু অনেকদিন পর পর যদি দেখা হয়, তাহলে দেখবেন, মানে ইন্টারমিটেন্ট হাইপারক্যাপনিয়ার মতো, তাহলে দেখবেন যে আপনি তার ভালোবাসাটা আরো বেটার ফিল করতে পারতেছেন। So, মাঝে মাঝে একটু স্পেসিং বোধহয় আমার মনে হয় দরকার এই হাইপারক্যাপনিয়ার মতো, হ্যাঁ। এই জন্য যখন প্রেমিকা থাকে, তখন তার প্রতি ভালোবাসার তীব্রতাটা যেমন থাকে, যখন বউ হয়ে যায়, তখন ওই তীব্রতাটা আর ফিল করা যায় না। এই জন্যই হয়তো এই কথা বলে যে আগে তো আমাকে এত ভালোবাসতো, কিন্তু বিয়ের পর আমাকে এত ভালোবাসে না। কারণ আগে আপনাকে পাইতো অনেকদিন পর পর, আপনার সাথে অনেকদিন পর পর দেখা হইতো, কিংবা প্রতিদিনই দেখা হইতো, নির্দিষ্ট একটা সময়, সবসময় আপনার পাইতো না। অর্থাৎ আগে আপনি ছিলেন ইন্টারমিটেন্ট হাইপার ক্যাপনিয়া, আর এখন হয়ে গেছেন কি পারসিস্টেন্ট হাইপার ক্যাপনিয়া। তখন আপনাকে আর ভালো লাগবে না। তখন এই যে কার আর জামাই কি করছে, কার জামাই কি করছে, ওইগুলা ভালো লাগবে। ঠিক আছে, কোনো কলিগ যদি একটু যে পানি ঢেলে দেয়, খাচ্ছেন আপনি, একটু পানি ঢেলে দেয়, ওইটাও ভালো লাগবে। অর্থাৎ সেকেন্ডারি ড্রাইভ তখন ভালো লাগবে। এটা আবার প্লিজ অন্যদিকে নিয়েন না। আর আমি জাস্ট বোঝানোর জন্য বলবো, বোঝাচ্ছি। তখন যদি একটা পানি ভাবে ঢেলে দেয় কেউ, হয়তো ওই যে ডক্টরস ক্যান্টিনে খাচ্ছেন, যদি পানি ঢেলে দেয়, তা মনে হবে বাহ, কি কেয়ারিং। সেম ফর কিন্তু বয়েজ অলসো, হ্যাঁ। কিন্তু ওইদিকে আপনার পার্টনার কিন্তু এর চেয়ে আরো অনেক বড় বড় স্যাক্রিফাইস করতেছে, ওটা কিন্তু তখন চোখে দেখবে না। সো এইখানেও কিন্তু এই একই জিনিস কাজ করে। যখন হাইপার ক্যাপনিয়া ড্রাইভটা ইগনোর করা শুরু করে আমাদের রেসপিরেটরি সেন্টার, তখন প্রায়োরিটিতে চলে আসে কি হাইপক্সিক ড্রাইভ, যেটা ছিল সেকেন্ডারি। ঠিক আছে, তখন দেখা যায় যে তার এই ভালো লাগতেছে, সে সামান্য সাপোর্ট দিলে সেটাই ভালো লাগতেছে। অর্থাৎ তখন আপনার রেসপিরেটরি ড্রাইভটা চলে হাইপক্সিক ড্রাইভের উপরে, সেকেন্ডারি লাইনে যে ছিল। সো সিওপিডির পেশেন্ট মেইনলি ডিপেন্ডেন্ট থাকে হাইপক্সিক ড্রাইভের উপরে। এবং এখন খেয়াল করেন, যদি এই পেশেন্টকে আমি হাই ফ্লো অক্সিজেন দিই, এই পেশেন্টকে যদি আমি হাই ফ্লো অক্সিজেন দিই, তাহলে কি হলো, ওর হাইপারক্যাপনিক ড্রাইভ নাই। আর এখন হাইপক্সিক একটা ড্রাইভ ছিল, ওটাকেও আপনি নিউট্রালাইজ করে দিলেন হাই ফ্লো অক্সিজেন দিয়ে, তখন তার হাইপক্সিক ড্রাইভও থাকবে না। সো তার কোনো রেসপিরেটরি ড্রাইভই থাকবে না। অর্থাৎ ওই যে যে পানি ঢেলে দিছিল, সে যদি আবার সব সময় তার পিছে লাগে থাকে, ওই কলিগো, ঠিক আছে, তখন তারেও আর ভালো লাগবে না। তো তখন কি মনে হবে, there will be no respiratory drive, so there will be respiratory arrest. আর যদি আপনি এই লিটারেচার দিয়ে চিন্তা করেন, তখন মনে হবে যে সব বেটা মানুষই একই, বা সব মানুষই একই, পুরুষ জাতি ভালো না, পুরুষ জাতি আসলে এরকম টাইপের মনে হবে। সরি আর কি, অনেক কিছু বলে ফেললাম। তো এখান থেকে যেটা বলার উদ্দেশ্য সেটা হলো যে সিওপিডি পেশেন্টকে এই কারণে আমরা লো ফ্লো অক্সিজেন দিব, 24 থেকে 28%। কিন্তু স্পেসিং কিন্তু দরকার, অ্যাকচুয়ালি দরকার, জানেন। স্পেসিং দিতে যায় হাইড্রোজেন বন্ডের মতো যদি হয়ে যায়। যে যেতে চায় ভাই, মানে স্পেস তো আপনাকে, আপনি এইটা বলি না যে এত বেশি স্পেস দেন, মাঝে মাঝে দিবেন, সপ্তাহে মানে। না, মেয়েদের থাক, মেয়েদের স্পেস আমাদের কিভাবে দিতে হবে, মেয়েদের স্পেস দিতে হবে। একদিন বাচ্চাটারে দেখেন, আমি কিন্তু বাচ্চা ওরকম ভাবে দেখতে পারি না হয়তো, আপনি একদিন বাচ্চাটারে, যে কাজটা উনি বাচ্চার জন্য করেন, আপনি একদিন ওই কাজটা একটু করেন, ওনার জন্য ওইটা স্পেস। আমাদের ছেলেদের স্পেসের কাহিনী আলাদা, মেয়েদের স্পেসের কাহিনী আলাদা। এখানে যে আপুরা আছে তারা হয়তো বুঝতে পারতেছে, ওনাদের স্পেস এইটাই, ওনাদের স্পেস এই না যে এই তুমি কলিগদের সাথে ঘুরতে যাও, এটা ওনাদের স্পেস না। ঠিক আছে, কিন্তু ছেলেদের স্পেস হলো যে আমি ফ্যামিলি থেকে একটু বাইরে বের হয়ে এখানে ঘুরতে যাবো, ওখানে ঘুরতে যাবো। কিন্তু মেয়েদের স্পেস হলো, আমার তো ভাই একা একা যাইতে ভালো লাগে, এই বস্তাটা না ভালো লাগে না, এটাই এক ঝামেলা। এটা সবারই, এটা সবারই, যে বলবে যে এটা আমার ভালো লাগে সে মিথ্যা কথা বলতেছে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, when disease impairs ventilation of a part of lung, আমি যেটা বলছি, যেমন অ্যাজমা, নিউমোনিয়া,
সেক্ষেত্রে হাইপক্সিয়া হবে, কার্বন ডাই অক্সাইড লেডেন ব্লাড পালমোনারি ভেনে প্রবেশ করবে। এগুলো আমার অলরেডি কথা বলা হয়ে গেছে। সো এটা আমার মনে হয় আলাদা করে পড়ার দরকার নাই। এখান থেকে এই পর্যন্ত পড়ে ফেলবেন, আমি এতক্ষণ যা বলছি সব এখানে আছে। এখান থেকে এই পর্যন্ত পড়ে ফেলবেন। তারপর আচ্ছা, যে প্লুরাল ইফিউশনের মেইন কজ এন্ড ফিচার তিনটা স্টার দিয়ে পড়ে ফেলবেন, কোনটায় কোন টাইপের পাওয়া যায়, রেড ব্লাড সেল কোনটায় পাওয়া যায় পালমোনারি ইনফ্রাকশনে, এটাও একটু দেখতে পারেন। লাইটস ক্রাইটেরিয়া ফর ডিস্টিংগুইশিং প্লুরাল ট্রানজিটেড ফ্রম এক্সুডেড, এটা একটু মাথায় রাখবেন। ঠিক আছে, নাহিদা আপু, আমি সবসময় যুক্তিযুক্ত কথাই বলি, হ্যাঁ, ওইটা ওনাদের স্পেসিক। লাইটস ক্রাইটেরিয়া ফর ডিস্টিংগুইশিং প্লুরাল ট্রানজিটেড ফ্রম এক্সুডেড, কিভাবে প্লুরাল ফ্লুইড প্রোটিন এবং সিরাম প্রোটিনের রেশিও যদি 0.5 এর উপরে হয়, বা প্লুরাল ফ্লুইডের এলডিএস এবং সিরাম এলডিএস এর রেশিও যদি 0.6 এর বেশি হয়, কিংবা প্লুরাল ফ্লুইডে এলডিএস এর লেভেল যদি 2/3 অফ দা সিরাম এলডিএস এর চেয়ে বেশি হয়। ওকে, এগুলো ক্ষেত্রে আমরা আহ, চিন্তা করবো যে এক্সুডেটিভ প্লুরাল ইফিউশন। ক্লিনিক্যাল ফিচার অফ এম্পাইমা, ইম্পাইমা দিয়ে শেষই হয় না। এম্পাইমা 4টা স্টার। সিস্টেমিক ফিচার হলো পাইরেক্সিয়া, চিলস, রাইগর থাকবে, সোয়েটিং থাকবে, পলিমরফো নিউক্লিয়ার লিউকোসাইটোসিস থাকবে, হাই সি রিঅ্যাক্টিভ প্রোটিন থাকবে। লোকালাইজ ফিচার হলো প্লুরাল ইফিউশন থাকবে, ব্রেথলেসনেস থাকবে, কাপ উইথ স্পুটাম থাকবে। ক্লিনিক্যাল সাইন অফ প্লুরাল ইফিউশন থাকবে আর কি। এখান থেকে আর কিছু বলা নাই। এই যে এখানে দেখেন রিভার্স ডি সাইন বা ডি সাইন। সো আমরা টাইপ 1 এবং টাইপ 2 রেসপিরেটরি ফেইলিওর সম্পর্কে জানলাম। এখন ম্যানেজমেন্ট অফ অ্যাকিউট রেসপিরেটরি ফেইলিওর। ভাই মেইন কথা হলো, যদি টাইপ 1 রেসপিরেটরি ফেইলিওর হয় সেক্ষেত্রে ট্রিটমেন্ট অফ চয়েস হলো হাই ফ্লো অক্সিজেন, আর কিছুই না। এবং আমাদের সেক্ষেত্রে স্যাচুরেশন রাখতে হয় 94 থেকে 98%। টাইপ 1 এর ক্ষেত্রে আমরা স্যাচুরেশন লেভেল রাখবো হলো 94 থেকে 98%। আর টাইপ 2 এর ক্ষেত্রে আমাদের একটু হাইপক্সিক রাখতে হবে পেশেন্টকে, সেক্ষেত্রে আমরা রাখি 88 থেকে 92%। এটা একটু লিখে রাখেন, এখানে তাই লেখা আছে। এই যে স্মল পোর্শন অফ পেশেন্ট উইথ সিভিয়ার ক্রনিক লাং ডিজিজ উইথ টাইপ 2 রেসপিরেটরি ফেইলিওর ডেভেলপ abnormal tolerance to raised partial pressure of carbon dioxide and may become dependent to hypoxic drive to breath. সো এই পেশেন্টকে আমাদের হাইপক্সিক ড্রাইভটা রাখার জন্য 24 থেকে 28% দিতে হবে, অক্সিজেন দিতে হবে। পেশেন্ট উইথ অ্যাকিউট টাইপ 2 রেসপিরেটরি ফেইলিওর হ্যাভ রিডিউসড ড্রাইভ ফর আচ্ছা, পেশেন্ট উইথ অ্যাকিউট টাইপ 2 রেসপিরেটরি ফেইলিওর হু হ্যাভ রিডিউসড ড্রাইভ or consciousness level may be suffering from sedative poisoning। অর্থাৎ সিডেটিভ পয়জনিং এর মেইন সমস্যাটা কি? এরা রেসপিরেটরি ডিপ্রেশন করে। সো দেখতেছেন একটা পেশেন্ট টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর পাইছেন এবং পেশেন্ট রিডিউস ড্রাইভ বা এই যে অল্টার্ড কনসাসনেস আছে, সিডেটিভ পয়জনিং মাথায় রাখবেন সেই ক্ষেত্রে। আর হেড ইনজুরি থেকেও আপনার রেসপিরেটরি সেন্টার ড্যামেজ হয়ে এটা হতে পারে। টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর উইথ আনকনসাসনেস। আবার টাইপ 2 রেসপিরেটরি ফেলিওরে এটাও হয় যে টাইপ 2 রেসপিরেটরি ফেলিওরে হাইপার ক্যাপনিয়ার জন্য ব্রেন তার ফাংশন অ্যারেস্ট করে, এটাকে বলা হয় হাইপার ক্যাপনিক এনকেফালোপ্যাথি। ক্রনিক অ্যান্ড অ্যাকিউট ক্রনিক টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর। দ্য মোস্ট কমন কজ অফ ক্রনিক টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর হলো সিভিয়ার সিওপিডি। মোস্ট কমন কজ অফ ক্রনিক টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর হলো সিভিয়ার সিওপিডি, এটা আমরা মাথায় রাখলাম। অলদো পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাই অক্সাইড এখানে সবসময় রেজ থাকবে, কিন্তু এখানে ক্রনিক ক্ষেত্রে কোনো অ্যাসিডেমিয়া থাকবে না। কেন? কার্বন ডাই অক্সাইড সবসময় রিটেন্ট অবস্থায় আছে ক্রনিক টাইপ 2 রেসপিরেটরি ফেলিওরের ক্ষেত্রে, যেমন সিওপিডিতে। কিন্তু এখানে অ্যাসিডেমিয়া থাকবে না, কারণ এরা কম্পেনসেটেড অবস্থায় থাকবে। পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাই অক্সাইড বাড়তেছে ঠিক আছে, কিন্তু তারা ওয়াটারের সাথে বাইন্ড করে হয়তো কার্বনিক অ্যাসিড তৈরি করতেছে।
অর্থাৎ হাইপার ক্যাপনিয়া মানে অ্যাসিডোসিস হওয়ার কথা ছিল, কিন্তু এটা হচ্ছে না কেন? বডি আমাদের কিডনি বাইকার্বনেট রিজার্ভ বা রিটেইন করতেছে। ওকে, সেটা একটু আমরা মাথায় রাখবো যে ক্রনিক টাইপ টু রেসপিরেটরি ফেলিয়ারের ক্ষেত্রে কোনো অ্যাসিডেমিয়া থাকবে না, বাইকার্বনেট লেভেল উইল বি রিলেটিভলি নর্মাল অর হাই হেয়ার, পিএইচ উইল বি নর্মাল। কারণ এখানে কার্বন ডাই অক্সাইড মানে বাড়ার কারণে যে অ্যাসিডেমিয়াটা হচ্ছে ওটাকে কম্পেনসেট করতেছে রেজ বাইকার্বনেট। अगर तुम कहो। এখন এই সেম জিনিসটা আর কোথায় কোথায় পেতে পারি? কম্পেনসেটেড প্যাটার্ন অফ ক্রনিক টাইপ টু রেসপিরেটরি ফেলিওর। একটা তো বললাম সিওপিডি, ঠিক একইভাবে কাইফোস্কোলিওসিস, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস, নিউরোমাসকুলার যে ডিজিজ গুলো আছে যেগুলো হাইপোভেন্টিলেশন করে সেগুলোতে পেতে পারেন, যেমন মায়াস্থেনিয়া, জিবিএস, এগুলো। এখন যদি এটা তো ক্রনিক টাইপ টু রেসপিরেটরি ফেলিওর, কোনো কারণে যদি এখানে অ্যাকিউট ইনসাল্ট হয় আবার, যেমন সিওপিডি ছিল, অ্যাকিউট এক্সাজারবেশন অফ সিওপিডি, তখন কি হবে? তখন দেখা যাবে যে কার্বন ডাই অক্সাইড লেভেল এত বেশি রিটেইন হচ্ছে এত কম সময়ের মধ্যে, যে তখন বাইকার্বনেট রিঅবজেকশন করে একটা নির্দিষ্ট বাইকার্বনেট পুল তৈরি করতে তো সময় লাগে একদিন। তো এই সময়টাতে অ্যাটলিস্ট দেখা যাচ্ছে যে ব্লাডে অ্যাসিডেমিয়া ডেভেলপ করে ফেলছে। এটা হলো অ্যাকিউট অন ক্রনিক রেসপিরেটরি ফেলিওর। এটার একদম কার্ডিনাল যদি এক্সাম্পলের কথা বলি, অ্যাকিউট এক্সাজারবেশন অফ সিওপিডি। এবং এটা আমরা কিভাবে বুঝি? তখন হাইপার ক্যাপনিয়ার জন্য তখন পেশেন্টের কমাটাস হয়ে যায়, পেশেন্টের ফ্ল্যাপিং ডেভেলপ করে, পেশেন্ট ড্রাউজি হয়ে যায়। এই যে এখানে একটা সুন্দর কথা আছে, ফিজিক্যাল সাইন অফ কার্বন ডাই অক্সাইড রিটেনশন, ডেলেরিয়াম থাকবে, ওয়ার্ম পেরিফেরি থাকবে, ফ্ল্যাপিং ট্রেমার থাকবে, বাউন্ডিং পালস থাকবে। বাউন্ডিং পালস মানে আপনার হাতকে ধাক্কা দিয়ে উপরে তুলে দিন। ডেলেরিয়াম, ফ্ল্যাপিং ট্রেমার, বাউন্ডিং পালস। ওকে, আর সাথে ওয়ার্ম পেরিফেরিটাও লিখে রাখেন। দিজ আর দ্য সাইন সিমটমস অফ কার্বন ডাই অক্সাইড রিটেনশন। টাইপ 1 রেসপিরেটরি ফেলিওরের কারণগুলো পড়ে ফেলবেন, অ্যাকিউট অ্যান্ড ক্রনিক। সব দেখেন লোকাল কজের কথা বলছে এখানে। টাইপ 1 এর ক্ষেত্রে সবকিছু নর্মাল থাকবে, হাইড্রোজেন, বাইকার্বনেট লেভেল, কিন্তু টাইপ 2 এর ক্ষেত্রে, অ্যাকিউটের ক্ষেত্রে অ্যাসিডেমিয়া থাকবে, ক্রনিকের ক্ষেত্রে অ্যাসিডেমিয়া থাকবে না। অ্যাকিউটের ক্ষেত্রে বাইকার্বনেট নর্মাল লেভেল থাকবে, আর ক্রনিকের ক্ষেত্রে বাইকার্বনেট রিঅবজেকশন হয়ে হয়ে রেজড করে ফেলবে, সেক্ষেত্রে আবার কোনো অ্যাসিডোসিস থাকবে না। সো মনে রাখবেন যে অ্যাকিউট টাইপ টু রেসপিরেটরি ফেলিওরে অ্যাসিডোসিস থাকবে, ক্রনিক টাইপ টু রেসপিরেটরি ফেলিওরে অ্যাসিডোসিস থাকবে না। এবং অ্যাকিউটে বাইকার্বনেট লেভেল বাড়ার সময় পায় না, সো ওটা নর্মাল থাকবে, আর ক্রনিকের ক্ষেত্রে বাইকার্বনেট লেভেল বেড়ে যাবে, সেটাই তো কম্পেনসেশন করতেছে। সো অ্যাকিউট টাইপ টু রেসপিরেটরি ফেলিওরের কারণগুলো এটা পড়ে ফেলবেন: অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা, অ্যাকিউট এক্সাজারবেশন অফ সিওপিডি, নিউরোপ্যাথিস, প্রাইমারি অ্যালভিওলার হাইপারভেন্টিলেশন, ফ্লেইল চেস্ট, এক্সেট্রা। আর ক্রনিকের ক্ষেত্রে হলো সিওপিডি, স্লিপ অ্যাপনিয়া, টাইফয়েডস্কুলোসিস, মায়াস্থেনিয়া, অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস। এগুলো একটু মাথায় রাখতে হবে, এগুলো ক্রনিক টাইপ টু রেসপিরেটরি ফেলিওর করে। দাঁড়ালে দুয়ারে মোর, কে তুমি ভিখারি ভাই, গাহিয়া। কয়েকদিন আগে বিবিসিতে একটা রিপোর্ট দেখলাম যে হান্টিংটন ডিজিজের নাকি একটা ট্রিটমেন্ট আবিষ্কার হয়েছে, 70% নাকি ডিজিজ প্রোগ্রেস স্লো করে দিতে পারে। তো এটা কতখানি মানে ইয়ে, এখনো লাইসেন্সিং হয় নাই, কিন্তু ওরা বলতেছে যে ওরা নাকি এটা সফল করছে আর কি। জিন থেরাপি নিয়ে কিছু দেশ খুব ভালো কাজ করতেছে, জাপান, ইউএসএ তো করেই, ইউকে তে করছে নাকি এটা আর কি। করে, ওরাও করে। তো জেনেটিক ডিজিজ একসময় আন্ডার ট্রিটমেন্ট চলে আসবে, জেনেটিক থেরাপি। হ্যাঁ, আমরা দেখে যেতে পারবো কিনা জানি না।
মানে বাট খরচ প্রচুর, 2 মিলিয়ন পাউন্ড নাকি লাগবে আর কি মিলিয়ন পুরাটা পাউন্ড চালাতে আর কি। দেখতে পারেন, 2 মিলিয়ন পাউন্ড মানে হলো 30 30 কোটি টাকা। 30 কোটি টাকা, হ্যাঁ। ঠিক আছে, 30 কোটি টাকা তো কোনো। এটা শুনলে আরো মরে যাবে আগে। সো এখানে একটু এই চারটা 3টা স্টার দিন। আর এর মধ্যে কিছু কথা আছে। হোম ভেন্টিলেশন ক্রনিক রেসপিরেটরি হলো মর্নিং হেডেক কি মেন করে? মর্নিং হেডেক মিন করে হলো হাইপারক্যাপনিয়া। হাইপার ক্যাপনিয়া হচ্ছে। লাং ট্রান্সপ্লান্টেশন কোন ক্ষেত্রে আমরা করতে পারি? ইনফাইসেমার ক্ষেত্রে আমরা লাং ট্রান্সপ্লান্টেশন করতে পারি। হার্ট লাং ট্রান্সপ্লান্টেশন করি আমরা কোন ক্ষেত্রে? ইসেন মেঞ্জার সিনড্রোম এবং প্রাইমারি পালমোনারি হাইপারটেনশনে। এটা একটু মাথায় রাখেন। এখান থেকে আর কিছু পড়ার দরকার নাই। শেষ, এই পর্যন্তই। আজকের মতো এখানেই শেষ। থ্যাংক ইউ। সালামু আলাইকুম।